আসসালামু আলাইকুম আমার প্রিয় স্টুডেন্ট ভাই বোনেরা, তোমরা ভালো আছো আশা করি। আমরা তোমাদের সাথে বিগত মাস্টার ক্লাস অলরেডি আলোচনা করছি বাংলার 3টা। এখন তোমাদের সাথে আজকে আলোচনা করব হচ্ছে বাংলা 4। এবং তোমাদের আগ্রহের জায়গাগুলো মেটাতে পারছি বলে আমার ধারণা। তারপরে তোমাদের যদি কোনো পরামর্শ থাকে আমাদের পেজে বলবা। যারা অলরেডি মাস্টার ক্লাস দেখতেছো বলবা, চুপ করে থাকো না। ভালো লাগলেও বইলো, পরামর্শ থাকলেও বইলো। খারাপ লাগা বললাম না, সেটাকে পরামর্শ বললাম। যদি বলো আর কি যে ভাইয়া এভাবে না এভাবে হইলে ভালো হয়, বইলো, আমাদের জানাও। আমরা চেষ্টা করি তোমাদেরকে ম্যাক্সিমাম ভাবে শেখানোর। এবং আমার বিশ্বাস তোমাকে আজকে আমি যেটা মধ্যযুগ পড়াবো, প্রাচীন যুগের চর্যাপদ কালকে দেখাইছি, অ্যাডমিশন লেভেলে এত ডিটেইলে ছেলেপেলেদের কেউ পড়ায় না, আমার বিশ্বাস। এখন তুমি হয়তো বলতে পারো, ভাই আমরা এত ডিটেল পড়ে কি করব? অনেক কিছু করবা তুমি। সবচেয়ে বড় ব্যাপার, তোমার কাছে রেকর্ডেড থাকবে। তুমি একটা ক্লাস করে চলে গেছো, বুঝতে পারলা না, আর কিছু বলতে পারবে না এমন না। একটা ক্লাস তুমি 2বার 3বার দেখে ফেললে অটো তোমার মাথায় এগুলো চলে যাবে। তোমাদের মেমোরি আমাদের থেকে অনেক শার্প, বয়সের কারণে, তাই না? আর তাছাড়া এগুলোতে কাহিনী আছে, ঘটনা আছে, গল্প আকারে ভাই সুন্দর করে বলি। বোরিং লাগার মতো করে তো আর বলি না। তো আমার ধারণা এগুলো তোমরা এনজয় করতেছো এবং এর ভিতর দিয়ে তোমরা এটা শিখে ফেলবা। এবং এখন বিশ্ববিদ্যালয়ে গেলে তো আর 4 বছর তুমি অনার্স শেষ করবা, তারপরে জব সেক্টরের পরীক্ষা দিবা। ইউনিভার্সিটিতে ঢুকলে দেখবা ফার্স্ট ইয়ার থেকে ছেলেপেলে পড়তেছে জবের জন্য। দেখো, ঢুকলেই দেখবা, হলে গেলেই দেখবা অবস্থা এরকম। তো তুমি এখন জেনে ফেললা এবং ভবিষ্যতের জন্য নিজেকে রেডি করে ফেললা। তোমার কি উপকার আমি করতেছি সেটা আমি এখন জানি। আর তুমি বুঝতে পারবা, একটু সময় লাগবে। বুঝছো? তো দেখো, আমরা আজকে পর্ব হচ্ছে, এবং আবারও বলে দিই, তোমাদের সেটা শুধু বাংলার জন্য না, বাংলা, জিকে, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, যে যেটা করো আর কি, যার যে যে সাবজেক্টের, যারা হচ্ছে সায়েন্সের গুচ্ছ, তাদের কাছে আমাদের ক্লাস, মাস্টার ক্লাস থাকবে বাংলার। তো সার্বিকভাবে তোমাদের যে পরামর্শগুলো থাকে এগুলো দিয়ে আমাদেরকে কৃতজ্ঞ করো। এটা তোমাদের কাছে আমাদের একটা প্রত্যাশা বলতে পারো। এখন মধ্যযুগটাকে আমরা 2 ভাগে ভাগ করছি, শ্রীকৃষ্ণ কীর্তন থেকে মধ্যযুগের শেষ পর্যন্ত পড়বো এখানে। আর বাংলা সাহিত্যের ইতিহাসের পর্ব 3-এ আমরা পড়বো আধুনিক যুগের উন্মেষ এবং বিকাশ। বাংলা সাহিত্যের আধুনিক যুগ কোন অংশটা, কিভাবে সেটা তৈরি হইলো, এটার উন্মেষ এবং বিকাশ দেখবো আমরা ইনশাআল্লাহ পর্ব 3-এ। ওকে, তো চলো দেখো, 3 স্টার দিয়ে রাখছি। 3 স্টার মানে ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট। বিগত বছর কোথায় কোথায় প্রশ্ন আছে একটু দিয়ে দিছি, দেখো। এগুলো তোমার হচ্ছে তোমাকে হেল্প করবে এনএসটিইউ তে, তারপরে কেইউ মানে খুলনাতে, বিএস এমআর এসটিইউ এখানে আসছে হচ্ছে তোমার ডি তে 19-20, এবং এখানে ইতে আসছে তোমার 19-20 সেশনে। এই জন্য আমরা এটাকে একটু গুরুত্ব দিয়েই নিব, হালকাভাবে নিব না। ওকে, আচ্ছা। এরপর একটু খেয়াল করো, বাংলা সাহিত্যের 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে মধ্যযুগ বলা হয়। চর্যাপদের আবিষ্কারের পূর্বে মধ্যযুগের শুরুটাই প্রাচীন যুগ হিসেবে বিবেচিত হতো। মানে চর্যাপদ আমরা আবিষ্কার করছি 1907-এ। তার আগে যখন থেকে আমরা মধ্যযুগকে চিনি সেটাকে আমরা মনে করতাম প্রাচীন যুগ। এ যুগে মূলত ধর্মনির্ভর পৌরাণিক কল্পকাহিনী আশ্রিত কাব্য, দেবদেবীর বন্দনা, অনুবাদ, এই জাতীয় সাহিত্যের প্রাচুর্য দেখা যায়। মধ্যযুগে সাহিত্যের ধারা মূলত কাব্য নির্ভর। বাংলা সাহিত্যের মধ্যযুগের সবটুকুই মুসলিম শাসন আমলের অন্তর্গত। খুব খেয়াল করো কিন্তু, এখানে ইতিহাস এবং সাহিত্য দর্শন মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা বলছিলাম, একটু তোমাকে আবার যদি ভাই মনে করাই দেই, 650 থেকে 1200 সাল পর্যন্ত এটাকে বলেছি প্রাচীন যুগ। একমাত্র নিদর্শন চর্যাপদ। খুব সিম্পলি 1201 থেকে 1800 সাল পর্যন্ত এটাকে আমরা বলেছি মধ্যযুগ। এরপরে 1801 থেকে এখন পর্যন্ত মানে বর্তমান অর্থাৎ চলমান, এই সময়টাকে আমরা বলেছি আধুনিক যুগ, তাই না? তো আমরা তোমাদের সাথে আলোচনা করব হচ্ছে আজকে এই জায়গাটার একটা অংশ।
মানে 1260 থেকে 1800 পর্যন্ত যে জার্নিটা, তার একটা অংশ আলোচনা করব। পরের ক্লাসে ওখান থেকে শুরু করে 1800 সাল এবং তৎপরবর্তী ঘটনা, কিভাবে আমরা আধুনিক যুগে পদার্পণ করলাম, সেটা আলোচনা করব। ক্লিয়ার হয়েছে এবার নিশ্চয়ই? তো যখন আমরা চর্যাপদ আবিষ্কার করি নাই, অর্থাৎ 1907 সালের আগ পর্যন্ত, এর পূর্ব পর্যন্ত, কারণ চর্যাপদ আবিষ্কার হচ্ছে এই সময়, চর্যাপদ আবিষ্কারের পূর্ব যে পিরিয়ডটা আমাদের, তখন আমরা মনে করতাম যে মধ্যযুগ, এখন যেটাকে ধরি ওটাকে তখন বলতাম প্রাচীন যুগ। অর্থাৎ আমরা মনে করতাম এটাই প্রাচীন যুগ, সাহিত্য এখান থেকেই শুরু হয়েছে, কারণ এর আগে কি হয়েছে আমরা জানতাম না। এখন ধরো 650 থেকে 1200 পর্যন্ত চর্যাপদ আমরা প্রাচীন যুগ বলতেছি। তার আগে যদি বাংলা সাহিত্যের কোনো নিদর্শন পাই, তখন কি হবে? তখন প্রাচীন যুগের ব্যাপ্তি বাইরে যাবে। ধরো তখন আমরা পাইলাম হচ্ছে 300 থেকে পাইলাম, ধরো তখন আমরা বলবো 300 থেকে, ঠিক না কথাটা? তো ভবিষ্যৎ বলে দিবে সেটা আমরা আসলে কোথায় যাব। তো 1907 সালের আগে, হ্যাঁ, আমাদের এই সময়ের আগে আমরা জানতাম না যে আসলে মধ্যযুগ যেটা এখন আমরা বলছি, তখন জানতাম না এই ব্যাপারে আসলে কি আগে যে কাহিনী আছে আরো। তো এটাকে আমরা তখন প্রাচীন যুগ ধরতাম। আচ্ছা, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? 1907-এ চর্যাপদ আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত আমরা যেটাকে এখন মধ্যযুগ বলি, সেটাকে প্রাচীন যুগ বলে মনে করতাম, কারণ আমরা জানতাম না তার আগে কোনো কিছু আছে। ওকে, তো বুঝলাম এখন চর্যাপদ আছে, তো সেটাকে প্রাচীন যুগ বলছে, এটাকে বলে দিছি মধ্যযুগ। এখন মধ্যযুগের ঘটনাগুলো আসলে কি, মধ্যযুগের সাহিত্য ধারা বলতে আসলে কি বোঝায়? দেখো এটা একটু খেয়াল করো। হ্যাঁ, মধ্যযুগের সাহিত্যের যদি উপাদানের কথা বলো, মধ্যযুগে ধর্ম নিয়ে সাহিত্য লেখা হয়েছে ধরতে পারো 90%, আর মানুষ সাহিত্যের বিষয়বস্তু ধরতে পারো 10%, এই হলো 100। এখন এই ধর্ম 90%-এর মধ্যে কেবল যে হিন্দু ধর্ম, কেবল যে দেবদেবীর কথাবার্তা, এটুকুই না, মুসলমানদের ধর্মেরও বিষয় সেখানে আছে। যেমন মুরসিয়া সাহিত্য, বলতে পারো মুরসিয়া কি? মুরসিয়া একটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে শোক গীতি করা, বিলাপ করা, ক্রন্দন করা, হাহাকার করা। এটা আসছে হচ্ছে তোমার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মম ভাবে শহীদ হয়ে গেলেন কারবালার জমিনে পাষণ্ড ইজিদের সৈন্যদের হাতে। এই যে ঘটনাটা, পুরা কারবালার জমিনের যে বিষাদময় ঘটনা, এটাকে কেন্দ্র করে বেশ কিছু সাহিত্য লেখা হয়েছে। যেমন মকতুল হোসেন, তারপরে তোমার হচ্ছে জঙ্গনামা, হ্যাঁ, এরপরে হানিফা কয়রাপুরী, এই টাইপের অনেক লেখা লেখা হয়েছে। হ্যাঁ, বিশেষ করে জঙ্গনামা। তো এই সাহিত্যগুলোকে আমরা মুরসিয়া সাহিত্য বলি। আর মুসলমানদের ধর্মীয় উপাখ্যান তখন কম, 100 ধর্মীয় উপাখ্যানের মধ্যে 98টাই হিন্দু ধর্মের রিলেটেড বিভিন্ন ভাবে। তো মধ্যযুগটা ধর্ম নির্ভর, দেবদেবী নির্ভর, তাদের প্রশংসা ও স্তুতি নির্ভর। মধ্যযুগের শেষের দিকে আসা মুসলমান কবিরা দেখাইলেন যে কেবল ধর্ম নিয়ে সাহিত্য হবে এমন না, মানুষ এবং মানবতাও সাহিত্যের উপাদান হতে পারে। তারা দেখাইলেন যে লাইলি মজনু, লাইলি মজনুর নাম শুনেছো তোমরা নিশ্চয়ই। লায়লা ওয়া মজনুন একটা আরবি কাব্য আছে, লায়লা ওয়া মজনুন, আর মানে আরবি লোকগাথার ফার্সি কাব্য। এটাকে বাংলা অনুবাদ করেছেন শাহ মুহাম্মদ সগীর, তারপরে আরো অনেকে করছেন। তারপরে ইউসুফ ও জুলাইখা, আব্দুর রহমান জামিল লেখা, এটাকে বাংলা অনুবাদ করা হয়েছে ইউসুফ জুলেখা নাম দিয়ে। এগুলো হচ্ছে তোমার অনুবাদ কাব্য। ভাইয়া এগুলোর সংক্ষিপ্ত ধারণা যতটুকু না দিলেই তোমাকে নয়, যেটা দিয়ে তুমি বুঝতে পারবা সেটা তোমাকে আমি দিয়ে দেবো। তোমার কাছে মনে হইতে পারে অনেক বেশি, কারণ তুমি এগুলোর সাথে পরিচিত নও, কিন্তু এগুলো আমার অস্তিত্ব, এগুলো আমার শিকড়, এগুলো আমার পরিচয়। জিনিসগুলোকে তোমার জানতে হবে, তোমার এগুলো দরকার। বুঝতে পেরেছো কি? তো সেই জায়গাগুলো ভাই তোমাদের দেখাই দেবো ইনশাল্লাহ। তো চলো, এবং মধ্যযুগের সবটুকুই মুসলিম শাসন আমলের অন্তর্গত। আচ্ছা, কিভাবে সেই জিনিসগুলো তোমাদেরকে আজকে জানাবো। দেখো, মধ্যযুগের সাহিত্য তুমি যদি বলো, প্রথমত মৌলিক সাহিত্য এবং অনুবাদ সাহিত্য নামে তুমি ভাগ করতে পারো। মৌলিক সাহিত্যগুলো শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব সাহিত্য, মঙ্গল কাব্য, লোক সাহিত্য, নাচ সাহিত্য, মুরসিয়া সাহিত্য। এরপরে বৈষ্ণব সাহিত্যগুলো বৈষ্ণব পদাবলী, জীবনের সাহিত্য, বৈষ্ণব শাস্ত্র। আবার অনুবাদ সাহিত্যগুলো আরবি, ফার্সি, হিন্দি ভাষা থেকে, আবার সংস্কৃত থেকে, দুইভাবে করা যায়। আচ্ছা, এগুলো মধ্যযুগের বাংলা সাহিত্যের একটা উপস্থাপন। কিন্তু তুমি যদি এই প্রশ্ন আমাকে করো যে ভাইয়া মধ্যযুগের সাহিত্য ধারা কয়টা, অর্থাৎ
কয়টা বিষয়বস্তু নিয়ে মধ্যযুগে লেখা হয়েছে, তাহলে উত্তর হবে মধ্যযুগের সাহিত্য ধারা হচ্ছে বেসিক ধারা 4টা। এই 4টার ভিতরে সব আছে, আমি দেখাচ্ছি। এক, আমি উপরে লিখে দিই, মধ্যযুগের সাহিত্য ধারা। এই সাহিত্য ধারা 1 নম্বরে হচ্ছে তোমার বৈষ্ণব সাহিত্য বা বৈষ্ণব পদাবলী বা পদাবলী সাহিত্য। তো লিখলাম বৈষ্ণব পদাবলী। রাধাকৃষ্ণের প্রেম সম্পর্কিত সাহিত্যকে বৈষ্ণব পদাবলী বা পদাবলী সাহিত্য বলে। 2 নম্বর, এরপর হচ্ছে তোমার মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য কি? হিন্দু ধর্মের দেবদেবীদের প্রশংসা নিয়ে যে কবিতাগুলো লেখা হয়েছে, কাহিনী কাব্যগুলো, এগুলোকে মঙ্গল কাব্য বলে। যেমন মনসার প্রশংসা নিয়ে লেখা হয়েছে মনসা মঙ্গল, চণ্ডী বা দুর্গার প্রশংসা করে লেখা হয়েছে তোমার চণ্ডী মঙ্গল, এরকম এগুলোকে মঙ্গল কাব্য বলে। এগুলোর ব্যাপারে আমরা আলোচনা করব। তারপরে আরেকটা যেটা, সেটা হচ্ছে তোমার অনুবাদ সাহিত্য এবং সবশেষে হচ্ছে তোমার রোমান্টিক সাহিত্য। এটাকে রোমান্টিক প্রণয় উপাখ্যান বলেও লেখা হয়েছে অনেক বই, একই কথা। এখন এই 4টা হচ্ছে মধ্যযুগের সাহিত্য ধারা। এখন আসো বিষয়টাকে একটু ক্লিয়ার করি। বৈষ্ণব পদাবলী মানে হচ্ছে রাধা এবং কৃষ্ণের প্রেম ঘটিত যেসব সাহিত্য লেখা হচ্ছে সেগুলো বৈষ্ণব পদাবলী, মানে এগুলোর মূল উপাদান রাধা এবং কৃষ্ণ। মঙ্গল কাব্যের মূল উপাদান দেবদেবী। অনুবাদ এবং রোমান্টিক সাহিত্যটা কি? মূলত এটা সবটাই অনুবাদ বলতে পারো। যেমন একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবা। সংস্কৃত ভাষা থেকে অনুবাদ করা হয়েছে বাংলা ভাষায় রামায়ণ, অনুবাদ করেছেন কৃত্তিবাস ওঝা। আবার অনুবাদ করা হয়েছে ফার্সি ভাষা থেকে লাইলি মজনু। মূল বইয়ের নাম হচ্ছে লাইলা ওয়া মজনুন, এখানে আইনা অনুবাদের নাম দেওয়া হয়েছে লাইলি মজনু। এখন হিসাব করো বিষয়টা, লাইলি মজনুটাও অনুবাদ, রামায়ণটাও তো অনুবাদ। এখন প্রেম আছে কোনটার মধ্যে? ইন্টু বিন্টু কোন জায়গায় খুঁজলে তুমি পাবা? ইন্টু বিন্টু কই? রামায়ণে কোনো ইন্টু বিন্টু নাই। ওখানে হিন্দু ধর্ম অনুযায়ী রামের সাথে রাবণের একটা যুদ্ধের কথা ওখানে বর্ণনা করা হয়েছে। রামের স্ত্রী সীতাকে রাবণ অপহরণ করেছিল, সীতা উদ্ধারের জন্য হনুমানের বাহিনী নিয়ে রাম হামলা চালায় লঙ্কার রাজা রাবণকে, এবং যুদ্ধ বেঁধে যায়। টোটাল কাহিনীটা বিভিন্ন ভাবে অনেক বড় করে আলোচনা করা হয়েছে রামায়ণে। সংস্কৃতে লিখেছিলেন বাল্মীকি মুনি বা রত্নাকর দস্যু, আলোচনা করেছে আগের ক্লাসে। আর এটাকে বাংলা অনুবাদ করেছেন যিনি, অনেকেই করেছেন, তার মধ্যে সব থেকে ভালো অনুবাদ যেটা সেটা হচ্ছে তোমার কৃত্তিবাস ওঝা, ওনার যে অনুবাদটা সেটা। আর লাইলি মজনুর মধ্যে প্রেম আছে, কারণ এখানে আমরা দেখব যে লাইলির সাথে মজনুর প্রেম হয়ে যায়, ঠিক কিনা? বণিকের মেয়ে এবং আমিরের ছেলে, তো বণিকের মেয়ে লাইলি, আমিরের ছেলে মজনু, তাদের মধ্যে প্রেম হয়। সেই প্রেম একটা সময় গিয়ে আর সফলতা পায় না, মজনু পাগল হয়ে জঙ্গলে চলে যায়। তো মজনুর নাম, মূল নাম ছিল কায়েস। তো কায়েস যখন লাইলির প্রেমে পাগল হয়ে গেল, মাথা উলায় গেল, জঙ্গলে চলে গেল, জন্মদিনের পোশাক পরে ঘুরতে শুরু করলো। জন্মদিনের পোশাক বুঝো তো, মানে গায়ে কোনো পোশাক নেই। তো জঙ্গলে চলে গেল, মানুষ তারা বলা শুরু করলো যে সে পাগল হয়ে গেছে, তার মাথা ঠিক নেই, তুমি পাগল হয়েছো। আরবিতে এই কথাটা হচ্ছে আন্তা মাজনুন। আন্তা মাজনুন মানে তুমি পাগল হয়ে গেছো। তো এই যে ঘটনাটা, এটা আরবের লোকগাথা। এটাকে ফার্সিতে লেখা হয়েছে লাইলা ওয়া মজনুন এই নাম দিয়ে। যিনি লিখেছিলেন ওনার নাম হচ্ছে নিজামী গঞ্জবি। এই নিজামী গঞ্জবির এই কবিতা বাংলা অনুবাদ করা হয়েছে, নাম দেয়া হয়েছে লাইলি মজনু। বুঝছো? তাহলে দেখো, এটাও তো অনুবাদ, এটাও তো অনুবাদ, একটা সংস্কৃত থেকে একটা ফার্সি থেকে। তো আমি এটাকে ভাগ করবো কেমন? ভাগ করবো এভাবে, রামায়ণ অনুবাদের পর অনুবাদে থেকে গেছে, কিন্তু লাইলি মজনু অনুবাদ করার পরে দেখলাম এখানে প্রেম আছে, রোমান্স আছে, তখন আমরা এটাকে বললাম রোমান্টিক সাহিত্য। বুঝছো এবার? তো তুমি চাইলে এভাবে ভাগ করতে পারো, মৌলিক সাহিত্য, অনুবাদ সাহিত্য। মৌলিক মানে নিজের থেকে লেখা, কারো থেকে অনুবাদ করিনি। আর অনুবাদ মানে বাইরের ভাষা থেকে অনুবাদ করেছি। এই দুইটা ভাগও ভাগ করতে পারো। আবার ওই 4টা হচ্ছে সাহিত্য ধারা, সেখানে দেখাই দিলাম। তো মঙ্গল কাব্য মৌলিকের মধ্যে পড়ে, অনুবাদ সাহিত্য এবং রোমান্টিক সাহিত্যটা অনুবাদের মধ্যে পড়ে। ক্লিয়ার হয়েছে এবার? বৈষ্ণব পদাবলী যেটা, সেটাও মৌলিক সাহিত্যের মধ্যেই পড়ে। এখন এটাকে নিশ্চয়ই তোমরা গোছগাছ করে বুঝতে পারবা কোনটা কোন অংশ। তবে যদি পরীক্ষায় প্রশ্ন হয় মধ্যযুগের প্রধান সাহিত্য ধারা কয়টি, উত্তর হবে 4টি। আর মধ্যযুগের সাহিত্যকে কয় ভাগে ভাগ করা যায়? সাহিত্যের ভাগ কি? 2টি, একটা মৌলিক, একটা অনুবাদ। ওকে,
এবং এখানে এই রোমান্টিক সাহিত্য অর্থাৎ বলেছিলাম যে বেশিরভাগ সাহিত্যই তো দেবদেবী রিলেটেড, যেখানে মানুষ আছে, মানবতা আছে, এই মানুষ নিয়ে যত সাহিত্য লেখা হয়েছে আর কি। মধ্যযুগে ধর্মের জায়গায় মানুষকে যারা স্থান দিয়েছেন তারা হচ্ছে মুসলিম কবিরা, এক্ষেত্রে তো মুসলিম কবিদের। কারণ এই মুসলিম কবিরাই প্রথম দেখাইলেন যে দেবদেবী বা কেবল ধর্ম নিয়ে সাহিত্য হবে এমন না, মানুষ নিয়েও ধর্ম কি বলে সাহিত্য হতে পারে। এবং তার বড় উদাহরণ হচ্ছে এই লাইলি মজনু, ইউসুফ জুলাইখা বা পদ্মাবতী ইত্যাদি ইত্যাদি। ওকে, তো চলো এবার সামনে যায় আগায়া দেখি কি অবস্থা। মাঝখানে একটা অন্ধকার যুগ আছে। অন্ধকার যুগ বলতে কি বোঝায়, এটাতে কি মিন করে? অন্ধকার মানে কি তখন সূর্য ওঠে নাই, তখন কি আলো ছিল না পৃথিবীতে, তখন কি সমস্ত কিছু অন্ধকার হয়ে গেছিল? তাহলে অন্ধকার যুগের মিনিং কি, এরা দ্বারা কি মিন করে? চলো যে জিনিসটা ভাই তোমাদেরকে পরিষ্কার করে বুঝাই দিচ্ছি, খেয়াল করবা। বাংলা সাহিত্যের মধ্যযুগের শুরুর দিকে প্রায় 150 বছর, বোর্ডের দিকে তাকায় থাকো, প্রায় 150 বছর, অর্থাৎ 1201 সাল থেকে 1350, এই প্রথম 150 বছর খুব বেশি সাহিত্য রচিত হয়নি। যেহেতু খুব বেশি সাহিত্য রচিত হয়নি, খুব খেয়াল, এই জন্য সাহিত্যের আকাশটা আলোকিত ছিল না বিভিন্ন কবি সাহিত্যিকদের চেষ্টা দ্বারা। বুঝতে পারছো? তো এই জন্য তারা, গবেষকগণ এই সময়টাকে বলেছেন অন্ধকার, মানে সাহিত্যের আকাশে তারা জ্বলে নাই। আচ্ছা, এখন এই কথা বলে একটা ভেজালও আসছে, সেটাও তোমাদের বলবো। তাইলে বাংলাদেশের 150 বছর, 1200 থেকে 1350 অন্ধকার কেন? সুকুমার সেন এবং গোপাল হালদারের মতামত গুলো দেখো, আমাকে দোষ দিও না, বড় বড় মানুষ যারা, তারাই তো সাম্প্রদায়িকতা মানুষের শিখাইছে। সুকুমার সেন, ডক্টর সুকুমার সেন বলছে মুসলমান অভিযানে দেশের অধিকাংশ অংশে বিপর্যয়ের শুরু হয়েছিল। মুসলমানরা নাকি এসে বিপর্যয় করছে। আচ্ছা, তারপরে দেখো আরেকজন, এই ভদ্রলোক মিস্টার গোপাল হালদার, মিস্টার হালদার কি বলতেছে, তখন বাংলার জীবন ও সংস্কৃতি তুর্কি আঘাত ও সংঘাতে ধ্বংস অরাজকতায় মূর্ছিত অবসন্ন হয়েছিল। তুর্কিরা এসে ধ্বংস করছে, অরাজকতা করছে, এবং সংস্কৃতি মূর্ছিত হয়ে গেছিল, মানে বেহুশ হয়ে গেছিল, কি জ্ঞান হারাই ফেলছিল। খুব সম্ভবত সে সময় কেউ কিছু সৃষ্টি করার প্রেরণা পায়নি। ওকে, কিন্তু শহীদুল্লাহ ভিন্ন কথা বলছে, বলছে এ পর্যন্ত যুদ্ধ বিগ্রহে বাংলাদেশ নিরবচ্ছিন্ন ছিল না, সেই জন্য সাহিত্য চর্চার নামমাত্র ছিল। বস্তুত মুসলমান কাল হইতে এই সময় পর্যন্ত কোনো বাংলা সাহিত্য আমাদের হস্তগত হয় নাই, মানে আমরা খুব বেশি খুঁজে পাই নাই আর কি সাহিত্য। এখন এখানে বলতেছে সাহিত্য আমরা পাই নাই, আর ওরা কারণ বের করে দিয়ে দিছে যে মুসলমানরা সবকিছু বেহুশ করে ফেলাইছিল। এখন তুমি বলো ভাইয়া, শহীদুল্লাহ তো মুসলমান, তাহারা তো দুজনেই সনাতন ধর্মের, তো ধর্মীয় প্রভাব এখানে আছে কিনা? না, বিষয়টা একটু আমি বলি, এবার বুঝো। এই দেখো, এখানে প্রাকৃত ভাষার গীতি কবিতার সংকলিত একটা বই পাওয়া গেছে, মধ্যযুগী প্রাকৃত পৈঙ্গল। রামাই পণ্ডিত লিখছে শূন্য পুরাণ, কলিমাজুলাল লিখছে বা নিরঞ্জন রুশমা লিখছে রামাই পণ্ডিত, হলায়ত মিশ্র লিখছে শেখ শুভদয়া, আর যত ভাটিয়ালি রাগেন গিয়েতে এবং ডাক এবং খনার বচন, এই জিনিসগুলো এই সময় পাওয়া গেছে। তো যদি এই সময় এই জিনিসগুলো পাওয়াই যায়, তো এখানে যে আমরা হাউমাউ করে কয়ে দিলাম যে বাংলার জীবন ও সংস্কৃতির তুর্কি আঘাত এবং সংঘাতের ধ্বংস এবং অরাজকতায় মূর্ছিত ও অবসন্ন হয়েছিল, বাপ রে বাপ, খুব সম্ভবত সে সময় কেউ কিছু সৃষ্টি করার প্রেরণা পায়নি। আর উনি বলতেছে অধিকাংশ অংশে বিপর্যয় শুরু হয়েছিল। আচ্ছা, এই সময়ে সাহিত্য রচিত হয়েছে কম, এটা সত্য, তো তার জন্য মুসলমানরা এসে সবকিছু ধ্বংস করছে, সবাই অজ্ঞান করে ফেলাইছে, কথাটা এরকম না। আমি আমার কথার কৈফিয়ত দিতে বাধ্য, আগে শুনো, ভাইয়াকে ভুল বুঝো না, আগে শুনো। মধ্যযুগ বলতে বোঝায় 1201 সাল থেকে 1350। আচ্ছা, এখানে 1204-এ বখতিয়ার খলজি বাংলা জয় করছে, মানে নদিয়াতে লক্ষণ সেনকে পরাজিত করছে বখতিয়ার খলজি। তোমাদেরকে জিকে ক্লাসের বাংলাদেশ অংশের শুরুর দিকে এগুলো বেশ খুব, মানে একটু নাড়াচাড়া যতটুকু যেভাবে দেয়ার আমি তোমাদের দিছি, বেশ আলোচনা করে দিছি না। তো এখন অন্ধকার যুগের শুরু এখান থেকেই। আচ্ছা, তো চর্যাপদ কেন নেপালে গেল?
তার একটা কারণ তো এটা, চর্যাপদ রচয়িতারা বৌদ্ধ, সেনরা হলো হিন্দু, হিন্দু সেনদের সাথে চর্যাপদের বৌদ্ধদের মিলে নাই, তাহলে হিন্দুরা বৌদ্ধদের মারে না বুঝি? মারছে তো, ইতিহাস তো সাক্ষ্য দেয়। মুসলমানদের উপরে দোষ আছে, হিন্দুদের উপরে তো দোষ আছে যে তারা বৌদ্ধদের মাইরা নেপাল পাঠাইছে। এক দুই, আরেকটা একটু হিসাব এখানে লক্ষ্য করো। ডক্টর মাহবুবুল আলম, আমি নই, অনেক বড় মানুষ, একজন গবেষক, বাংলা সাহিত্যের ইতিহাস নামে একটা বিখ্যাত বই আছে না, ডক্টর মাহবুবুল আলম। উনি বলছে অন্ধকার যুগের জন্য যে মুসলমানদেরকে কালিমা দেয়া হয় এটা ঠিক না, মিথ্যা কথা এগুলো। কেন মিথ্যা কথা? কারণ অন্ধকার যুগ বলতে তেমন কিছু নাই, তখন সাহিত্য পাওয়া গেছে, সেটা পরিমাণে কম, তার জন্য অন্ধকার বলতে হবে না। দ্বিতীয়ত যেটা, ওনার খুব শক্ত একটা যুক্তি আছে এখানে, দেখো যে মুসলমান শাসনামলের যে কথা আমরা একটু আগে বললাম, মুসলিম শাসন, অর্থাৎ এই যে 1204 দিয়ে বখতিয়ার খলজি শাসন শুরু হয়েছে, 13, 14, 15, 16, 17, একেবারে 1700 সাল পর্যন্ত ধরতে পারো, এই পুরা টাইমটাই মুসলমানদের শাসন। তো মুসলমানদের শাসনের সময় মঙ্গল কাব্য হয়েছে, হিন্দুরা সাহিত্য উড়াই দিছে লেখা, শ্রীকৃষ্ণ কীর্তন লেখা হয়েছে, বৈষ্ণব পদাবলী, রাইট? তো তখন মুসলমানরা তো তাদের কাউকে বাধা দেয় নাই, শুধু বাধা দেয় না এমন না, মুসলমানরা সাহায্য করেছে। মধ্যযুগের পৃষ্ঠপোষকতা বলে একটা চ্যাপ্টারই আছে, কোন সাহিত্যিককে কোন রাজা পৃষ্ঠপোষকতা দিয়েছেন। এবং আলাউদ্দিন হোসেন শাহ তোমাদের জিকেতে পড়াইছি, যে হচ্ছে শিল্প সাহিত্যের জন্য খুব বেশি কদর করত। এবং মধ্যযুগের যে শাসকরা ছিল, শামসুদ্দিন, ইলিয়াস শাহ, আলাউদ্দিন হোসেন শাহ, গিয়াসউদ্দিন আজম শাহ, হ্যাঁ, যত শাসককে আমরা দেখি তারা সবাই হিন্দু কবি সাহিত্যিকদেরকে সাহায্য করেছেন যে আপনারা সাহিত্য রচনা করুন। ডিরেক্ট বলা আছে। এই যে তোমার শ্রীকর নন্দী, কবীন্দ্র পরমেশ্বর, তারা যে অনুবাদ সাহিত্যগুলো করছেন হিন্দু ধর্মের সাহিত্যগুলোকে, যেমন মালাধর বসু যে ভাগবতের অনুবাদ করেছেন, ভাগবত তো হিন্দুদের পুরাণ, শ্রীকৃষ্ণদেব এবং ব্যাসদেবের লেখা, তাই না? তারপরে যে কৃত্তিবাস ওঝার কথা বলেছি, যিনি রামায়ণ অনুবাদ করেছেন, তারপরে মহাভারতের অনুবাদ যিনি করেছেন কাশিরাম দাস, এসব বড় বড় হিন্দু পণ্ডিত সবাই সাহায্য পাইছেন মুসলমান শাসকের হাত থেকে। অর্থাৎ মুসলমান শাসকরা এই দেশের ছিলেন না, তারা আসছিলেন অন্য জায়গা থেকে। তাদের মনে হইলো যে এই ভারত বাংলা অঞ্চলের যে সাহিত্যগুলো আছে, এখানকার যে লোকাল সাহিত্যগুলো আসলে কি, তাদের বোঝার ইচ্ছা হইলো। তো তারা জ্ঞানী গুণী মানুষকে এমনি কদর করতেন এবং তাদেরকে দরবারে নিয়ে এসে রাখছেন, পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। পৃষ্ঠপোষকতা মানে হচ্ছে আপনার ফ্যামিলি চলতে যত টাকা লাগে আমি দিচ্ছি, আপনারও দিচ্ছি, আপনি এখানে রাজার হালে থাকেন আর সাহিত্যের চর্চা করেন, এটা না পৃষ্ঠপোষকতা। তো মুসলমান সাহিত্যিকদেরকে আমরা পরে দেখি তারা হিন্দু সাহিত্যিকদের পৃষ্ঠপোষকতা দেয় সাহিত্য চর্চা এবং এগুলাকে অনুবাদ করার বিভিন্ন কাজের জন্য। আর তাদেরকে যদি তুমি দোষ দিয়ে দাও যে তারা এসা সব উল্টাই দিছে, ধ্বংস করে আলছে, যার জন্য 150 বছর কিছু হয় নাই, কে এটা ঠিক না, এভাবে বলা যাবে না। এরকম সাম্প্রদায়িক কথাবার্তা বড় বড় পণ্ডিতরা বলাটা দুঃখজনক। বুঝতে পারছি? আমি তো হুদাই বলি নাই, আমি তোমাকে এভিডেন্স দিয়ে বলছি। সো বাংলা এটা মুসলমান এবং হিন্দু, বাংলা মায়ের স্তন্যে সবার সমান অধিকার, তাই না? সুতরাং এগুলো আমরা বুঝি, এগুলা নিয়ে আমার মনে হয় আর কোনো ঝামেলা হওয়ার তোমাদের কথা না। সো এই জায়গাগুলোকে একটু ভালো মতো দেখো, মানে যতটা সম্ভব এই তথ্যগুলোকে আমি তোমাদেরকে ধরাই দিচ্ছি, ধরাই দেওয়ার চেষ্টা করব। তো আমরা সেই জিনিসগুলো বুঝলাম। দেন আসো এখন বিতর্কের অবসান করে দিলাম, বিতর্কের যেহেতু অবসান হয়ে গেছে, এটা নিয়ে আমরা আর বিতর্ক না করি, পরের অংশটা ক্লিয়ার করে দিই, তাই না? দেখো আমরা এই জায়গায় আলোচনা করেছি, এটাও বলছি এ সময় সাহিত্য নিদর্শন যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। এবং শেখ সুবুদার প্রেম সঙ্গীতের একাংশ, শেখ সুবুদায় মানে হচ্ছে শেখ, মুসলমান শেখ কথাটা শেখ লেখা হয়েছে ওই সময়ের ভাষা অনুযায়ী আর কি, শেখের শুভোদয় বা শেখের শুভবুদ্ধির উদয়। তোমাদের এগুলো না বুঝলেও চলবে, অত প্যারা নিও না। এমন সব প্রাক চৈতন্য যুগ শ্রীকৃষ্ণ কীর্তন, এটা বোঝার দরকার আছে, এটা পরীক্ষায় আসে এখান থেকে প্রশ্ন। শ্রীকৃষ্ণ কীর্তন এটা তোমার বৈষ্ণব সাহিত্য। তো
বৈষ্ণব সাহিত্য হলেও এটাকে আলাদা করে একটু আলোচনা করা হয় এটার গুরুত্বের কারণে। কারণ বৈষ্ণব পদাবলী বলতে আমরা যে সাহিত্যকে বুঝি ওই সাহিত্য শ্রীকৃষ্ণ কীর্তন, তবে এটা গুণে মানে সাইজে আকারে বিশাল, এই কারণে আলাদা করে এটার একটা আলোচনার জায়গা আছে। দেখো, এই পুঁথিটা 1909 খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার বেলিয়াতুর গ্রামের অধিবাসী বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরের নিকটবর্তী কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে, বাড়ির গোয়ালঘরের মাচা থেকে পুঁথিটা পান। বসন্ত রঞ্জনের আবিষ্কৃত পুঁথিটি খণ্ডিত ছিল আর তার প্রথম দুটি পাতা ছিল না, শেষের পাতাগুলো মেলেনি। ওই যে ওইটা পরে যখন প্রকাশ করে বের করে কলকাতা থেকে, তখনকার সময়ের এটা হচ্ছে ছাপ, যে ছবিটা সেটা আমরা দিলাম আর কি। হ্যাঁ, এটা 1916 সালেই প্রকাশ করা হয় এই যে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, যেখান থেকে 16 সালেই প্রকাশিত হয়েছিল চর্যাপদ, সেখান থেকেই 16 সালেই প্রকাশিত হয়েছিল শ্রীকৃষ্ণ কীর্তন। চর্যাপদ আবিষ্কার হয়েছিল 1907 সালে আর শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার হয়েছিল 1909 সালে। আচ্ছা, এখন বিষয়গুলো নিয়ে চলো একটু আলাপ আলোচনা করি আমরা। হ্যাঁ, দেখো, এটা প্রকৃতপক্ষে চণ্ডীদাসের লেখা রাধাকৃষ্ণের প্রেম বিষয়ক একটা আখ্যান, একটা কাহিনী। এখনকার যে আমরা যে রাধা এবং কৃষ্ণের প্রেমের কাহিনী শুনি না, যে রাধা ছিল কৃষ্ণের মামি, রাধা যাইতো হচ্ছে নদীতে গোসল করতে, জল আনতে, কৃষ্ণ তাকে ডিস্টার্ব করতো, কথা বলতো, বা ওই যে কদম গাছে উঠে বসে থাকতো, আয়ান ঘোষ বা আয়হন ঘোষের স্ত্রী ছিল রাধা, তার সাথে জোর করে প্রেম করে কৃষ্ণ। এখন রাধা কৃষ্ণের প্রেমে রাজি না হলে শুরুর দিকে কৃষ্ণ তার সাথে জোরাজুরি করে, টিজ করে, এই জাতীয় কথাবার্তা। যে এখন বলে কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে ঢং, এই কথার ওখান থেকে আসছে। কিভাবে আসছে? হিন্দু ধর্মের মত অনুযায়ী পণ্ডিতদের, রাধা এখানে জীবাত্মার প্রতীক, কৃষ্ণ এখানে পরমাত্মার প্রতীক বা ভগবানের প্রতীক। এখানে দেখানো হয়েছে কৃষ্ণটা গ্রাম্য যুবক, বাট প্রতীক হিসাবে এর ভিতর দিয়ে প্রকাশিত হচ্ছে জীবাত্মা পরমাত্মার হিসাব। একটা সময়কে আমরা দেখি রাধা কৃষ্ণের প্রতি দুর্বল হয়ে পড়ে, এতটাই দুর্বল হয়ে পড়ে রাধা যে কোনো শর্তে, যে কোনো কিছুর বিনিময়ে একেবারে সমস্ত কিছু উজাড় করে দিয়ে কৃষ্ণকে পাইতে চাইছে। অর্থাৎ রাধা যে কৃষ্ণের প্রতি প্রেম নিবেদন করছে সেখানে কোনো গ্যাপ ছিল না। এট এনি হাউ কৃষ্ণকে পাওয়া তার উদ্দেশ্য ছিল, সমস্ত কিছু বাদ দিয়ে হলেও। তো গবেষকরা বলছেন, পণ্ডিতরা বলছেন যে পরমাত্মাকে পাওয়ার জন্য জীবাত্মার আকুতি, জীবাত্মার ইচ্ছা রাধার মতোই হওয়া উচিত। সমস্ত কিছু বাদ দিয়ে কোনো কিছুর বিনিময় ছাড়াই জীবাত্মার জন্য পরমাত্মার প্রতি নিজেকে সঁপে দিতে পারে, এটা রাধা এবং কৃষ্ণের মাধ্যমে প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে মূল কথা, বুঝছো? তো চলো, যদি পরীক্ষায় প্রশ্ন হয় যে শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার হয়েছে কখন, তো উত্তর দিবা 1909 খ্রিস্টাব্দে। কোথা থেকে? পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা থেকে। কে আবিষ্কার করছেন? আবিষ্কার করছেন হচ্ছে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ। কোথা থেকে? আবিষ্কার করেছেন দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে। ওইখানের কোথা থেকে? গোয়ালঘর থেকে। কারণ দীর্ঘকাল আগের পুঁথি কে বা কারা রাখছে, ওইভাবেই ছিল, পরে সম্পাদনা করে সেটাকে প্রকাশ করা হয়। এরপরে পুঁথির নামকরণ। পুঁথির নামকরণ নিয়ে তো নানান কথাবার্তা আছে। দেখো, সম্পাদক বসন্ত রঞ্জন রায় কাব্যের বিষয়বস্তু দেখে নাম রাখেন শ্রীকৃষ্ণ কীর্তন, কারণ চণ্ডীদাসের নাম দিয়ে যাননি, উনি নাম দিয়েছিলেন শ্রীকৃষ্ণ সন্দর্ভ। এই যে দেখো, তবে এই নাম নিয়ে পরবর্তীতে অনেক জল ঘোলা হয়েছে। যারা শ্রীকৃষ্ণ কীর্তন নামকরণের বিরোধী তাদের মতে প্রথমত এটি একটি আদি রসাত্মক কাব্য, মানে প্রেম নিয়ে লেখা আর কি। এতে কৃষ্ণের শ্রী বা কীর্তন কোনটি উপস্থিত নেই, বরঞ্চ কৃষ্ণের দেবতার রূপ উপেক্ষিত হয়ে তার লৌকিক রূপ বর্ণিত হয়েছে এই কাব্যে। দ্বিতীয়ত, পুঁথির সঙ্গে একটি চিরকুট পাওয়া যায় এবং সেখানে শ্রীকৃষ্ণ সন্দর্ভ বলে একটি কথা পাওয়া যায়। এ কারণে অনেকে মনে করেন গ্রন্থটির প্রকৃত নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ। অর্থাৎ নাম যে হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন, এই জায়গায় আপত্তি আছে। কীর্তন তো একটা ধর্মীয় পরিভাষা, শ্রী শব্দেরও তো সৌন্দর্য, কিন্তু এই কবিতা পড়লে আমরা ধর্মীয় তেমন কোনো কিছু দেখি না। কৃষ্ণকে এখানে সাধারণ গ্রাম্য যুবকের নায়কের ভূমিকা অবতীর্ণ করা হয়েছে, ভিলেনের মতো নায়ক। আর এখানে যেহেতু ধর্মীয় কোনো বিষয়বস্তু নাই, তো শ্রীকৃষ্ণ কীর্তন নাম না করাটাই যৌক্তিক বলে একদল মনে করতেন। এবং তাদের ধারণা, তাদের দাবি, ওখানে একটা চিরকুট বা কাগজ পাওয়া গেছিল যেখানে লেখা ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ। তারা এই নামে রেখে ডাকতে বেশি লজিক্যাল মনে করছিলেন। এবং অসিত কুমার বন্দ্যোপাধ্যায় প্রস্তাব করেছিলেন যতদিন শ্রীকৃষ্ণ কীর্তনের যথার্থ নাম আবিষ্কৃত না হচ্ছে ততদিন সম্পাদক বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ প্রদত্ত এই নামটি স্বীকার করতে হবে। অর্থাৎ অসিত কুমার বলছে যে শ্রীকৃষ্ণ সন্দর্ভ আমরা পাইছি,
কিন্তু এই কথা তো বলা হয়নি যে কবিতাটার নাম, এই কবিতাটার নামই শ্রীকৃষ্ণ সন্দর্ভ, এটা তো বলা হয়নি। তো যেহেতু বলা হয়নি, সেহেতু যতদিন পর্যন্ত মূল নাম আমরা আবিষ্কার করতে না পারবো ততদিন পর্যন্ত এই পুঁথির যিনি সম্পাদক তিনি যে নাম বলছেন সেটাই ফাইনাল। এরপরে পুঁথির পরিচিতি নিজের মতো করেই পড়বা। মোট বাংলা গান বা পদ আছে 418টা, সংস্কৃত শ্লোক আছে 161টা। আর এটার রচনাকাল নিয়ে অনেক বড় সমস্যা আছে, তবে স্থির হয়েছে রচনাকাল পঞ্চদশ শতাব্দী, মানে 1400 সালের পর। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছে এই কাব্যের রচনাকাল 1400 খ্রিস্টাব্দ, এবং এটা রচয়িতা বড়ুচণ্ডী দাস। এখন বড়ুচণ্ডী দাস বা চণ্ডীদাস কিনা এটা নিয়ে মধ্যযুগের সাহিত্যে একটা ঝামেলা আছে, এটার নাম হচ্ছে চণ্ডীদাস সমস্যা। আচ্ছা, চণ্ডীদাস সমস্যাটা কি? সংক্ষেপে তোমাকে বুঝাই দিচ্ছি সহজ করে। মধ্যযুগে আসলে কয়জন চণ্ডীদাস এটা নিয়ে আমরা এখন পর্যন্ত কনফিউশনে আছি, একজন নাকি বেশি। কারণ চণ্ডীদাস এর অর্থ হলো চণ্ডীর দাস। হিন্দু মতে দেবী চণ্ডীর যিনি দাস বা তার উপাসনা যিনি করেন তিনি চণ্ডীদাস। ওটা নাম হতে পারে, উপাধিও তো হতে পারে। তো এই কাব্যের অনুযায়ী গবেষণা করে দেখা গেছে যে রাইটার তার নাম হচ্ছে অনন্ত বড়ু। অনন্ত হচ্ছে তার নাম, বড়ু তার বংশীয় উপাধি, আর চণ্ডীদাস তার ধর্মীয় টাইটেল। তো তাহলে কথা দাঁড়ালে অনন্ত বড়ু চণ্ডীদাস, বুঝছো? তো এখন বড়ু চণ্ডীদাস বা চণ্ডীদাস বা অনন্ত বড়ু চণ্ডীদাস এই জাতীয় কথাবার্তা আছে। তাহলে এটা কি, প্রথমত এই অনন্ত বড়ু চণ্ডীদাস যিনি তিনি এটা রাইটার প্রথমত। তো অনন্ত তার নাম, বড় তার বংশীয় উপাধি, চণ্ডীদাস তার টাইটেল, ধর্মীয় টাইটেল। এরপরে চণ্ডীদাস সমস্যা বলতে কি বোঝায়? সমস্যা হলো মধ্যযুগে মিনিমাম 3 থেকে 5 জন চণ্ডীদাসের নাম পাওয়া গেছে। একজন হলেন এই বড় চণ্ডীদাস, একজন শুধু চণ্ডীদাস, আরেকজন দ্বিজ চণ্ডীদাস, আরেকজন দীন চণ্ডীদাস। এরকম করে 3 থেকে 5 জনের শুধু চণ্ডীদাস নামে আলাদা আলাদা নাম, আলাদা আলাদা কাব্য টাব্য এরকম পাওয়া গেছে। এখন পরে গবেষকেরা কনফিউজ হয়ে গেছেন যে একই মানুষের আলাদা নাম নাকি আলাদা মানুষ ছিলেন তারা, যেহেতু পদ পাওয়া গেছে অনেক। এটা এখন পর্যন্ত সলভ হয়নি। এই যে মধ্যযুগের চণ্ডীদাসের সময়কাল এবং সংখ্যা নিয়ে যে মতভেদ এখন পর্যন্ত আছে সেটাকে চণ্ডীদাস সমস্যা বলে। এরপরে আসো, এটা রিডিং করে ফেললে হবে। এরপরে এখানে দেখলে আমরা পাবো এটার চরিত্র 3টা, রাধা, কৃষ্ণ আর বড়াই। এই বড়াই হলো গিয়া সোজা কথা বললে লাইনম্যান। প্রেমের ক্ষেত্রে একটা লাইনম্যান লাগে নাকি? এখনকার যুগে লাইনম্যানের কাজটা করে হচ্ছে ফেসবুক, তাই না? ফেসবুক আইনা বলে দেয় যে পিপল ইউ মে নো, এটা হলো ফেসবুকের কাজ। তারপরে ছেলে পেলে যায় সেখানে হাই বলে, হ্যালো বলে, কেমন আছেন, আপনি কে, তুমি কে, এইসব হয়। তারপরে কি হয় আমি জানি না। তো একটা সময় গেলে এই লাইনম্যানের একটা ভূমিকা ছিল প্রেমে। আমরা ছোটবেলায় দেখছি বড়রা ছোটদের হাতে একটা চিঠি দিত কাগজের মতো, দিয়ে বলতো ও যে দেখতেছস, উনারে দিয়ে আয়। এই যে চিঠি চালাচালি করতো ছোটরা, তাই না? এবং আমার কাজিন ছিল যে হচ্ছে ছন্দমালার বই নিয়ে চলে আসছিল 20 টাকা দিয়া। ওই বইয়ের মধ্যে অনেকগুলো ছন্দ লেখা ছিল, প্রেমের ছন্দ, ভালোবাসার। ওগুলা দিয়ে দেশে লিখতো। আমি তখন প্রাইমারিতে পড়ি, আমার মনে আছে। তো ওই সময়টা দেখতাম যে যার হাতের লেখা যত সুন্দর এবং যে যত ছন্দ মন্দ মারতে পারে কথার মধ্যে, তাই প্রেমের মার্কেটে সে তত হিট। বুঝতে পারছো? তো এই কাহিনীগুলো ছিল, এখন আর সেগুলো নাই। এখন ফেসবুক মেসেঞ্জার আর কত কিছু হচ্ছে। আচ্ছা, এখন এরপরে আসো, এরা ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ এবং এর মধ্যে নাট্যগুণ আছে। নাট্যগুণ মানে হচ্ছে এর মধ্যে সংলাপ আছে আর কি, কথোপকথন আছে। এই জন্য এটাকে নাট্যগীতি বা নাটগীতিও বলা হয়ে থাকে এই সাহিত্যটাকে। ওকে, তারপরে আসো পরের অংশে আমরা আলোচনা করি। এটার কাহিনী তোমাদের শোনায় দেই। রাধার সাথে কৃষ্ণের প্রেম, লাইনম্যানের কাজ করছে বড়াই। বড়াই মূলত সম্পর্কে রাধার ফুফি হয়, তিনি মুরব্বী বয়স্ক মহিলা। এর মধ্যে সব মিলে 13টা খণ্ড আছে, জন্মখণ্ড থেকে শুরু করে রাধা বিরহ খণ্ড। তো আমি তোমাকে প্রতিটা খণ্ডের ঘটনাগুলোকে একটু সংক্ষেপে সংক্ষেপে বুঝাই দিব আর কি, হ্যাঁ, কোনটার মধ্যে কি হয়েছে না হয়েছে। জন্মখণ্ডে দেখানো হয় যে পৃথিবীতে জন্ম হয়েছে, স্বর্গ থেকে এসেছেন লক্ষ্মী এবং বিষ্ণু। তো যিনি স্বর্গে বিষ্ণু তিনি হচ্ছেন পৃথিবীতে কৃষ্ণ, আর যিনি স্বর্গের লক্ষ্মী তিনি পৃথিবীতে রাধা। এই তারপর তারা দুজন দুই জায়গায় লালিত পালিত হচ্ছেন, এই ছিল কথা। এরপরে দেখানো হয় যে কৃষ্ণ রাধাকে তাম্বুল বা পান পাঠায়। এই তাম্বুল শব্দের অর্থ
তাম্বুল শব্দের অর্থ পান। মেয়েরা পান খায় না, পান সুপারি, এই পান আর কি, পুরুষও তো খায়, মুরব্বীরা। তো তাম্বুল খণ্ডটা কিভাবে হয়, কাহিনীটা হলো তোমার রাধা একটু বড় হইলে তার বিয়ে হয় আয়ান ঘোষের সাথে। তো আয়ান ঘোষ আবার নপুংসক ছিল। নপুংসক মানে সে দেখতে পুরুষের পুরুষ কিন্তু সেক্সুয়ালি ডিজেবল, এটাকে আমরা নপুংসক বলে। তো রাধা গ্রাম্য মানুষ, এবং ওখান থেকে তার সবজি, দুধ, ডিম যেগুলো উৎপাদিত হইতো এগুলোতে মথুরার বাজার এগুলোকে বিক্রি করতে নিয়ে যেত। তো বাজারে গেলে সাথে বড়াই ছিল, বড়াই তো বৃদ্ধা, রাধা হারাই গেছে ওখানে, বড়াই রাধাকে খুঁজে পাচ্ছে না। যখন খুঁজে পাচ্ছে না তখন বড়াই অনেকে জিজ্ঞেস করতেছে যে আমার সাথে একটা মেয়ে ছিল দেখতে এরকম, এই তার চুল, এই তার চেহারা বা চোখ নাক মুখ, তাকে দেখছো কিনা। এরকম বলতে বলতে একসময় কৃষ্ণকে গিয়ে বলে দেখছো কিনা। তো কৃষ্ণ বুঝতে পারে এটা তার স্বর্গের লক্ষ্মী বা রাধা। এবার কৃষ্ণ খোঁজাখুঁজি করতে শুরু করে, এবং এক পর্যায়ে কৃষ্ণ বড়াইকে দিয়ে রাধার কাছে পান দিয়ে তাকে অফার পাঠাইলে রাধা সেটা রিফিউজ করে, ডেফিনেটলি রিফিউজ করবে, এটাই স্বাভাবিক। এবং বিভিন্ন দান সামগ্রী তার কাছে পাঠায় টাড়ায় আর কি, হ্যাঁ। কিন্তু রাধা রাজি হয় না। এরপরে নৌকাখণ্ডে আমরা দেখবো যে কৃষ্ণ কি করে, কৃষ্ণ নৌকার মাঝি হয়ে বসে থাকে। তো বলছে যে নৌকায় উঠো, তোমার পার করে দেব। এরপরে রাধাকে নৌকায় তুলে মাঝ নদীতে গিয়ে কৃষ্ণ নৌকা ডুবাই দেয়, রাধাকে বিপদে ফেলাই দেয়, দিয়ে আবার কৃষ্ণ উদ্ধার করে নিয়ে আসে। তারপরে দেখবো ভারখণ্ডের মধ্যে দেখবো যে রাধা একটা ভার ভার মানে বহন করা জিনিস আর কি, যে বাজারে বিক্রি করে যেসব জিনিস সেগুলো নিয়ে বাজারে যাচ্ছে, সে বইতে পারতেছে না। কৃষ্ণ গিয়ে বলছে আমি তোমাকে এটা বইতে সাহায্য করি, আমাকে দাও, বলে সে এটা বইয়ে দেয় রাধার ভারটা। তারপরে দেখবো ছত্রখণ্ড। ছত্র মানে ছাতা, আমব্রেলা। তো রাধা ওইরকম বাজারে যাচ্ছে, তো রাধার প্রচন্ড গরম, তখন আকাশে অনেক রোদ, রাধা হাঁটতে তার কষ্ট হচ্ছে। তো এক পর্যায়ে কৃষ্ণ রাধাকে ম্যানেজ করার জন্য বলছে তাহলে আমি তোমার মাথার মধ্যে ছাতা ধরে রাখি, ধরে ধরে হাঁটি, বলে তার মাথার ছাতা ধরে ধরে সে হাঁটছে। এরপরে বৃন্দাবন খণ্ড বৃন্দাবন যে জায়গা কৃষ্ণ যেখানে থাকে, সেখানে রাধা এবং কৃষ্ণের দেখা হয়, অভিসার হয়, ডেটিং হয়। এরপরে কলিয় দমন খণ্ড, বৃন্দাবন খণ্ডের পরে আস্তে আস্তে রাধা কৃষ্ণের প্রতি দুর্বল হয়ে পড়ে। এরপরে কলিয় দমন খণ্ড, কলিয় মানে একটা সাপের নাম, কলিয় নাগ নামে একটা সাপ। এই সাপ যমুনার পানিকে বিষাক্ত করে ফেলে, তার বিষে যমুনার পানি বিষাক্ত হয়ে খুব অবস্থা খারাপ হয়। কারণ তাকে মারবে কে, যখন তাকে কেউ মারতে পারতেছিল না, এক পর্যায়ে কৃষ্ণ কলিয় নাগকে মারার জন্য যমুনায় ঝাঁপ দেয় এবং তাকে 100 পর্যায়ে ধ্বংস করে। যখন কৃষ্ণ কলিয় নাগকে মারার জন্য যমুনায় ঝাঁপ দেয়, তখন রাধা কৃষ্ণের জন্য উতলা হয়ে ওঠে, কৃষ্ণের বিরহ সহ্য করতে পারে না। বস্ত্রহরণ খণ্ডে বিবরণ দেখানো হয়েছে এরকম যে রাধা এবং কৃষ্ণ, রাধা তার সখীদের নিয়ে গোসল করতেছিল নদীতে, তো জামা রেখে গেছে না, এই জামা কৃষ্ণ নিয়ে গেছে, নিয়ে কৃষ্ণ এই জামা নিয়ে যায় বসে রয়েছে কদম গাছের উপরে। তো রাধা বলতেছে কাপড় দাও, কাপড় না দিলে তো আমি বাসায় যেতে পারতেছি না কাপড় চেঞ্জ করে, আর কৃষ্ণ দিবে না। অথচ সম্পর্কে কিন্তু কৃষ্ণ রাধার পাড়ার সম্পর্কে মামি হয়, পাড়া তো মামি। এই নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হয়, এবং রাধার এই কাহিনী করার পরে কৃষ্ণ রাধা বাড়ি থেকে নালিশ করে কৃষ্ণের মায়ের কাছে। কৃষ্ণ যখন কৃষ্ণের মা যখন ধরে বিচার করার জন্য বলছে না না না, সে তো আমার মামি হয়, আমি তার সাথে এইসব দুষ্টামি কেন করব। তারপরে হারখণ্ড মানে তোমার রাধা কৃষ্ণের সাথে ডেট করতে গিয়ে এক সময় হার হারায় ফেলে, গলার হার হারায় ফেলে, গজমতির হার হারায় ফেললে এক সময় রাধাকে কৃষ্ণ শিখায় দেয় যে তুমি বাসায় যা বলবা আমি মথুরার থেকে আসার সময় জঙ্গলের কণ্টকের পথ, কাঁটাযুক্ত পথে কোথাও গাছের মধ্যে লাইগা হারটা হারায় গেছে। এই হারের ব্যাপার এখানে। এরপরে বানখণ্ডের কাহিনীর মধ্যে দেখানো হয় যে কৃষ্ণ এবং রাধাকে প্রপোজ করেই যাচ্ছিল, রাধা পাত্তা দিচ্ছিল না, এবং একটা সময় রাধাকে মদন বান বা প্রেমের বানে বিদ্ধ করার জন্য তার প্রতি প্রেমের বান নিক্ষেপ করে কৃষ্ণ, এটা বানখণ্ড, এবং রাধা মূর্ছা যায়, প্রেমের বানে অজ্ঞান হয়ে পড়ে। এরপরে দেখবো আমরা বংশী মানে বাঁশি। এই বাঁশি এটা খণ্ড মানে চ্যাপ্টার আর কি। বাঁশির খণ্ডে ওখানে দেখানো হয়েছে যে তাদের মধ্যে প্রেম হয়ে গেছে। এখন কৃষ্ণ যখন সময় সময় বাঁশিতে সুর দেয়, রাধা আর তার মানে বাঁশির সুরে তার কাছে না এসে আর পারে না, রাধা উতলা হয়ে ওঠে। রাধা রান্না বান্না বসায়, রাধা খুব গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত হয়, আর কৃষ্ণ দেয় বাঁশিতে সুর, আর তখনই রাধা উতলা হয়ে যায়। এই যে বাঁশি এবং রাধা কৃষ্ণের যে কাহিনীগুলো আমরা বলি না, শুনি না সমাজে বিভিন্ন গানে, প্রাণ সখিল ওই শুন কদম্ব তলায় বংশী বাজায় কে,
এই যে গানগুলো আমরা শুনছি না, এগুলো এখান থেকে আসছে। এরপরে রাধা বিরহ খণ্ড। রাধা যখন কৃষ্ণের জন্য একদম পাগল, কৃষ্ণের কাছে আর কিছু ভাবতেই পারে না, তখন কৃষ্ণ আগের পুরাতন কথাগুলো মনে করে তখন বলতে শুরু করে যে তুমি আমার কথা এক সময় শুনতা না, আমাকে তুমি কষ্ট দিতা, তুমি আমার মনে অনেক দাগা দিছো, হ্যাঁ, আমার তুমি দিল ভেঙে ফেলাইছো। সো এরকম কোটোমোটো কথা শোনায় কৃষ্ণ রাধাকে। শোনায় এসে বৃন্দাবন চলে, যখন থেকে আর আসে না। এবং একটা সময় রাধার বিরহে কৃষ্ণ পাগল, মানে কি বলে, কৃষ্ণের বিরহে রাধা পাগল হয়ে যায়, একেবারে মরার মতো অবস্থা হয়ে যায়। তখন সে তার সখীদের বলতে থাকে যে যে কোনো মূল্যে, যে কোনো কিছুর বিনিময়ে হলেও কৃষ্ণকে আমার কাছে এনে দাও, কৃষ্ণ ছাড়া আমি বাঁচতে পারবো না। এরকম একটা আকুতি শুরু হয় রাধার মধ্যে। এখানে গিয়ে দেখবো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সমাপ্ত হয়ে গেছে, যে রাধা কৃষ্ণকে ছাড়া আর থাকতে পারতেছে না, সে তার জীবন বের হয়ে যাওয়ার মতো অবস্থা। এরকম জায়গায় গিয়ে দেখবো যে কবিতা অসমাপ্ত অবস্থায় সমাপ্ত, মানে আর পাওয়া যায় না আর কি, শেষের অংশগুলো মানে আমরা পাইনি, খুঁজে নষ্ট হয়েছে। কিভাবে এন্ডিং ছিল সেটা আমরা জানি না, তাহলে বুঝতে পারতাম, তবে এই পর্যন্ত আমরা পাই। বুঝতে পারছি এবার? মানে যতটুকু তোমাদের যেভাবে শোনানো উচিত সেভাবে শোনাইছি, যদি এটা অনেক ডিটেইল, অনেক কথাবার্তা আছে এখানে, ঠিক আছে। এরপরে আসো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটিতে বেশ কয়েকবার উদ্ধৃত মর্মস্পর্শী একটি পদ, মানে বিভিন্ন জায়গায় কথাটা আছে, আমি তোমাকে একটু পরে যদি শোনাই, যদি বুঝবা কিনা আমি জানি না। আমি পেছনে চলে যাব, ক্যামেরার পেছনে আমার দেখতে সুবিধা হবে, তোমরা দেখতে থাকো, উপরের লাইন থেকে বলবো। কেনাবাসী বা এ বড়াই কালিনী নয় কুলে, কেনাবাসী বা এ বড়াই গেট গোকুলে। বলছে এই এখানে এই কে এই বাঁশিটা বাজায়, বড়াই বলো, এই গোকুলে, গোকুলের বংশে বাঁশির সুর কে দেয়? আকুল শরীর মোর বেআকুল মন, তখনকার ভাষা এগুলো, হ্যাঁ। আকুল শরীর মোর বেআকুল মন, আমার শরীর আকুল, মন ব্যাকুল, বাঁশির শব্দে আওলাইল বন্ধন। বাঁশির রামধন এটা মূলত। বাঁশির শব্দে আমার সমস্ত কিছু আওলায় গেছে, এলোমেলো হয়ে গেছে। কেনা বাঁশি ভাই বড়াই সেনা কুঞ্জনা, বাঁশি বড়াইকে বলতেছে রাধা, বাঁশিটা কে বাজায় সে কুঞ্জন। দাসী হওয়া তার পায়ে নিশিব আপনা, আমি তার পায়ে নিজেকে দাসী হয়ে, তার সেবিকা হয়ে আমি নিজেকে বিলিয়ে দেব। কেনা বাঁশি বড়াই চিত্তের হরিষে, কে এই বাঁশি বাজায় বড়াই আমার চিত্তকে আনন্দিত করে, হরিষ করে। তার পায়ে বড়াই মুখ কইল কোন দোষে, আমি তার পায়ে থাকতে চাই বলো, আমি তার পাইলাম না কেন, আমার কোন দোষে। এরপরে আঝর জোরে মোর নয়নের পানি, বাঁশির শব্দে বড়াই হারাইল পরাণী। বলছে আমার চোখ থেকে তার এই বাঁশির সুরে পানি ঝরতেই থাকে, আর বাঁশির শব্দে গো বড়াই আমি হারাইলাম পরাণী, আমি আমার প্রাণ হারাই ফেলছি এমন মনে হচ্ছে। বড়াইকে বলছে এই কথাগুলো রাধা, বুঝছো? একদম প্রেমের গভীরতম উপলব্ধি বলতে পারো। এরপরে কিছু প্রশ্ন আমরা এখান থেকে একটু দেখবো। লেটস সি। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত হচ্ছে নাটগীত বা নাট্যগীতি। 38 এর কোশ্চেন এটা। নাটগীত বা নাট্যগীতি মানে হচ্ছে যেখানে তোমার নাট্যগুণ আছে। নাট্যগুণ মানে সংলাপ ধর্মিতা আর কি। বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলতে কোন সময়টাকে বোঝানো হয়? 150 বছর আমরা জানি, 1201 সাল থেকে 1350, এগুলো বিসিএস এর কোশ্চেন। আর বিসিএস এর কোশ্চেন মানেই হচ্ছে তোমাদের জন্য বিপদ। বিপদের জন্য, কারণ এগুলোই একটু এদিক ওদিক করে, কমায় বাড়ায় অপশন গুলো তোমাদেরকে দিয়ে দেয়, কখনো কখনো হুবহু আসে। শূন্য পুরাণ রচনা করেছেন কে? রামাই পণ্ডিত। এই শূন্য পুরাণ জিনিসটা কি একটু আলোচনা করে দিই, তাহলে সহজে বুঝতে পারবা। শূন্য পুরাণ হচ্ছে গদ্য ও পদ্য মিশ্রিত কাব্য। আর যে কাব্য গদ্য পদ্য মিশ্রিত, তাকে সাহিত্যের ভাষায় বলা হয় চম্পু কাব্য। গদ্য পদ্য মিশ্রিত হলে তাকে চম্পু কাব্য বলে। শূন্য পুরাণ এক ধরনের চম্পু কাব্য। এখানে আমরা কি দেখি? এখানে দেখি হিন্দু ধর্মের যে সামাজিক এবং সাংস্কৃতিক এবং ধর্মীয় যে ডাইভারশনটা, তার একটা বড় চিত্র। তো মধ্যযুগের যে প্রথম অংশ, অন্ধকার যুগ, 150 বছর আমরা বলি, ওই সময়কার লেখা শূন্য পুরাণ। এখানে প্রমাণ পাওয়া যায় যে তখন মানুষ হিন্দু থেকে দলে দলে মুসলমান হয়ে গেছে। দলে দলে, একজন দুইজন না, দলে দলে মানুষ মুসলমান হয়েছে। কিভাবে হয়েছে সেই জিনিসটা একটু শোনো। আমরা যারা এখন বঙ্গীয় মুসলমান, বাংলাদেশে যারা মুসলমান, আমরা আমাদের বেশিরভাগের পূর্বপুরুষ হচ্ছে হিন্দু ছিল অথবা বৌদ্ধ ছিল। আমরা তার আরবের রক্ত না, এটা এটা তো এখানকার ব্লাড। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কেন বা কিভাবে। দেখো, শুধু যে হিন্দু বা বৌদ্ধ ছিল এমন না, নিম্ন বর্ণের হিন্দু ছিল। মনে করো যে চামার, কুলি, জেলে,
এই টাইপের হিন্দু ছিল পূর্বপুরুষ। শুনতে খারাপ লাগতেছে, কিন্তু কিছু করার নাই ভাই, সত্য কথা। যাদের ব্লাড একদম আরব থেকে এখানে আসছে, অ্যারাবিক ব্লাড, সেটা তো ভিন্ন। আমরা যারা বাঙালি, খাঁটি বাঙালি, আমাদের ব্লাডের মধ্যে বেশিরভাগেরই নিম্নবর্ণের হিন্দুর প্রভাব। কেমতে দেখো, কেমতে বোঝাই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনকাল কোনটা? তোমাদের মনে এটা কোনো ক্লাস আমি বলছি কিনা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনকাল হচ্ছে 1876 থেকে 1938। এটা শরৎবাবু 1876-এ জন্মগ্রহণ করেছিলেন পশ্চিমবঙ্গের হুগলির দেবানন্দপুরে, আর মারা গেছেন 1938 সালে কলকাতায়। তো শরতের যে গল্প তোমরা পড়ছো, অভাগীর স্বর্গ, এখানে কি আছে? অভাগীর স্বর্গে আমরা দেখি যে অভাগী, তার ছেলে কাঙালি, না কাঙালি একটু 14-15 বছর বয়স হয়েছে, বেতের কাজ শিখছে, টাকা পয়সা পাবে, তার এখন অভাব ঘুচবে। ওই সময় অভাগী মারা যায়, এবং মারা যাওয়ার আগে তার ইচ্ছা ছিল কাঙালির হাতের আগুনটা সেজন্য পায়, পাইলে সে নিজেকে ধন্য বলে ভাববে। ইনা কথাটা। আচ্ছা, এরপরে হচ্ছে, খুব খেয়াল, মনোযোগ দিও। তো এখন অভাগী এক সময় মারা যায়, মারা গেলে তার জন্য প্রচুর চেষ্টা করে তাকে পোড়ানোর জন্য। কাঙালি তোমার গাছ কাটার জন্য, এবং সময় সে পায় না, এবং নিচু বর্ণের হওয়ার কারণে কাঙালি অধর রায়ের কাছে, জমিদারের পেয়াদার কাছে, তারপরে তোমার বলতে পারো মুখুজ্জ মশাইয়ের কাছে, সব জায়গায় অপমানিত হয়। এবং তার একটাই অপরাধ, সে দুলে, সে পালকিওয়ালা, নিচু বর্ণের হিন্দু, পালকি বহন করা বেয়ারার বংশ সে, এই জন্য সেই সুযোগগুলো পায় না, এবং ওখান থেকে মন খারাপ করে আসে, শেষমেশ অভাগী নদীর চড়ায় পুঁতে ফেলে। এখন সাহিত্য সমকালীন কথাগুলোকে তো লিখে। তো শরৎবাবু যদি 1876 থেকে 1938 এই সময়ে এই কাহিনী দেখে থাকেন, সমাজে যদি এরকম ঘটনা ঘটে থাকে, বর্ণের এত প্রভাব যদি থাকে, যেটা শরতের লেখায় পাওয়া গেছে, ছিল বলেই তো তিনি লিখছেন কম বেশি করে, তাই না? তাইলে এর আগে, অর্থাৎ যেটা 1201 থেকে 1350, মানে 14, 15, 16, 17, 18, 550 বছর আগে বা 600 বছর আগে বর্ণের পথ আরো ডেঞ্জারাস ছিল। বল্লাল সেনের আমল থেকে এটা শুরু হয়ে, তাই না? লক্ষণ সেন 1204 জন পরাজিত হয়, তখন হিন্দু সমাজে বর্ণপ্রথা খুব মারাত্মক। তো তখন হিন্দুদের মধ্যে উঁচু বর্ণের ব্রাহ্মণরা নিচু বর্ণের হিন্দুদেরকে মানুষই মনে করতো না, তাদের বাড়িতে যাইতো না, তাদের বাড়িতে গেলে কোনো কিছু খাইতো না। নিম্নবর্ণের হিন্দুদেরকে ব্রাহ্মণরা বাড়ির ভিতরে ঢুকতে দিত না। মানে একেবারে অপমানের, মানবেতর জীবনযাপন ছিল নিচু বর্ণের হিন্দুদের, বিশেষ করে নমশূদ্রদের, যেটা এখনো অনেক জায়গায় আছে, এই অমানবিক সিচুয়েশন। তখন হিন্দু সমাজে যখন এত দ্বিধা বিভক্তি, এত দলাদলি, মানে উপরে নিচে যেহেতু এত বৈষম্য, তখন মুসলমানদের সুফি দরবেশরা, সাধকরা আরব অঞ্চল থেকে এই এলাকায় আয়সা ঘোষণা দিলেন, মানুষ সমান, উঁচু নিচু বলে কোনো কথা নাই। বোঝা গেছে? মানুষ সব সমান, সব এক আল্লাহর সৃষ্টি। তারা আয়সা নিচু বর্ণের হিন্দুদেরকে বুকে টেনে নিলেন, ভাই বললেন। এই যে সিলেটে হযরত শাহজালাল শাহপরান রহমাতুল্লাহ আলাই, এখন 1345 থেকে 48 এই সময়টা, তোমার 1343 থেকে 45, 48, 47 এই টাইমে নাসিরউদ্দিন মাহমুদ শাহর আমল, এবং তখন ফখরুদ্দিন মুবারক শাহ, সরি, ইবনে বতুতা, ফখরুদ্দিন মুবারক শাহ আগে 1333 থেকে 43-44, তারপর নাসিরউদ্দিন মাহমুদ শাহ। নাসিরউদ্দিন মাহমুদ শাহর সময় হযরত শাহজালালের সাথে দেখা করার জন্য ইবনে বতুতা বাংলাদেশে এসেছিলেন, আমি জিকেতে আলোচনা করেছি। তো দেখো একই টাইম, কাছাকাছি না? তো এর আগে পিছে বিভিন্ন এলাকাতে অলিয়া উলিয়ারা আসছেন, সুফি দরবেশরা এসে তারা ঘোষণা দিচ্ছেন মানুষ সমান, দলাদলি নেই। তখন নিচু বর্ণের হিন্দুরা ভাবলো যে এটা কেমন কথা, আমার ধর্মের যারা ধর্মগুরু, তারা আমাদেরকে পাত্তাই দিচ্ছে না, মানুষই মনে করতেছে না। আর বাইরের দেশের লোকেরা আইসা, তারা জাতিতে অন্য দেশের এবং ধর্মী মুসলমান, তারা আমাকে বুকে টেনে নেয়, তারা সাম্যের কথা বলে। তো তাদের ধর্ম তো ভালো, এখানে তো একটা সাম্য আছে, সৌন্দর্য আছে। ওই নিচু বর্ণের হিন্দুরা দলে দলে তখন মুসলমান হয়ে গেছে। এই কাহিনীটাই বর্ণিত হয়েছে রামাই পণ্ডিতের শূন্য পুরাণের মধ্যে। একটা লাইন আছে, তোমরা যদি শূন্য পুরাণ পড়ো কখনো এটা পাবা। একটা লাইন আছে, কার্তিক হইলা কাজী আর গণেশ হইলা গাজী, বলা আছে। কি বলা আছে? কার্তিক হয়ে গেছে
কাজী, আর গণেশ হয়ে গেছে কি গাজী। বুঝছো এবার? কার্তিক আর গণেশ, কার্তিক হইলা কাজী আর গণেশ হইলা গাজী, অর্থাৎ বুঝাইতে চাইছে হিন্দুরা মুসলমান হয়েছে, দলে দলে মুসলমান হয়ে গেছে। এবং এই মুসলমান হওয়ার সংখ্যাটা, বড় সংখ্যাটাই হচ্ছে নিম্নবর্ণের হিন্দু, যারা আমাদের তখনকার সময় পূর্বপুরুষ, এবং বৌদ্ধদেরও একটা বড় অংশ। এই জন্য আমরা যারা বঙ্গীয় মুসলমান, আমাদের পূর্বপুরুষরা হিন্দু অথবা বৌদ্ধ এবং নিম্ন বর্ণের, কারণ আমরা তো কুরাইশ বংশের লোক না, বা আরবের কোনো বংশ না। বুঝছো? এই ছিল কথা। ওকে, তো এই ছিল হিস্ট্রি। তো সামনে চলো, সামনে গেলে আমরা দেখবো শূন্য বর্ণের রাইটারের নাম আমরা জানলাম। শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতাকে, এখানে আছে তোমার হচ্ছে বড় চণ্ডীদাস, দীনচণ্ডীদাস না, জ্ঞানদাসও না, দিনহীন চণ্ডীদাসও না। এরপরে বৈষ্ণব পদাবলী, যেহেতু ওটাই আমরা বলেছি শ্রীকৃষ্ণ কীর্তন ও বৈষ্ণব পদাবলী, এটা সাইজে মানে গুণে বড়, এই জন্য আলাদা করে আলোচনা করছি। বৈষ্ণব পদাবলীর আরো অনেক সাহিত্যিক আছেন, যেমন নরহরি সরকার, বাসু ঘোষ, লোচন দাস, জ্ঞান দাস, গোবিন্দ দাস, বিদ্যাপতি। বৈষ্ণব পদাবলী ব্রজবলী বাংলা ভাষায় রচিত। ব্রজবলীর ব্যাখ্যা তোমাদের আগের ক্লাসে দিয়েছি, রবীন্দ্রনাথের ক্লাসে। ব্রজবলী মূলত এক ধরনের কৃত্রিম মিশ্র ভাষা, মৈথিল এবং বাংলার মিশ্রিত রূপ হলো ব্রজবলী। বিহারের মিথিলা নামে একটা জায়গা আছে, মিথিলার ভাষা হচ্ছে মৈথিলি, আর সাথে বাংলা দুটোকে অ্যাড করে একটা আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করা হয়, যেটার নাম হচ্ছে ব্রজবলী। যেমন ভানুসিংহ ঠাকুরের পদাবলী তোমাদের শিখাইছিলাম, ওখানে বৈষ্ণব পদাবলী দ্বারা প্রভাবিত, এবং বেশিরভাগ পদ ওখানে ব্রজবলী ভাষায় রচিত। ওখানে লিখছে মরণ ঋতু হুমম শ্যাম সমান, গহন কুসুম কুঞ্জ মাঝে, শাওন গগনে মোর ঘন ঘটা, এগুলো সব ভানুসিংহ ঠাকুরের পদাবলী থেকে। এছাড়াও এর বাইরেও আরো অনেকগুলো গান আছে রবীন্দ্রসঙ্গীতে, যেগুলো বৈষ্ণব পদাবলী বা রাধাকৃষ্ণের প্রেম দ্বারা প্রভাবিত হয়েছে বিষয়বস্তু ভাবে। যেমন ওহে জীবন বল্লভ, মাঝে মাঝে তব দেখা পাই, ওই যে তোমরা পড়ছো না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, যে গান শুনছো। রাধা বলছে কৃষ্ণের ব্যাপারে আর কি, নয়ন তোমারে পায় না দেখিতে, কারণ তুমি তো রয়েছো নয়নে নয়নে, এটা গান আছে। আমি জেনে শুনে তবু ভুলে আছি, ইত্যাদি গানে বৈষ্ণব পদাবলীর ভাব পরিস্ফুট, অর্থাৎ এর মধ্যে বৈষ্ণব পদাবলীর একটা লক্ষণ বা বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। এরপরে বিদ্যাপতি, ওই যে হে সখী হামারে দুহের নাহি ওর, এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর, অর্থাৎ রাধা বলছে যে আমার মনে খুব কষ্ট, ভরা বর্ষার এই ভাদ্র মাসে আমার মন্দির শূন্য, অর্থাৎ আমার যৌবন আছে কিন্তু আমার মন খুব খারাপ, কেননা কৃষ্ণ আমার কথা শোনে না, বা আমি কৃষ্ণকে পাই না। কারণ কৃষ্ণ তো রাধাকে রাইখা আলাদা গোপীদের সাথে গিয়ে অনেক সময় টাইম পাস করতো। গোপী কারা? গোপী হচ্ছে একদল বালিকা যারা কৃষ্ণকে ভালোবাসতো, আর কৃষ্ণ ভালোবাসতো রাধাকে, এই আর কি। তো মাঝে মধ্যে কৃষ্ণ রাধাকে জ্বালানোর জন্য গোপীদের সাথে যে টাইম দিত, তখনই খুব খারাপ লাগতো রাধার। ওকে, তারপর ওই যে হে সখী, ওই যে কেমন, ওই যে আমার বধূ আনবাড়ি যায় আমারই আঙ্গিনা দিয়া, তোমরা পড়েছো নিশ্চয়ই, এটা একটা বিখ্যাত গান আছে। এটাকে বাংলা ভার্সনে মমতাজ গাইছেন আর কি, কিন্তু মূল কথাটা হচ্ছে ওইটা, সখী কেমনে ধরিব হিয়া, আমার বধূ আনবাড়ি যায় আমারই আঙ্গিনা দিয়া। মানে রাধা তার বান্ধবীকে বলতেছে, আমি আমার হিয়া বা মনকে কিভাবে বুঝাই, আমার কৃষ্ণ আমার সামনে দিয়ে আরেকজনের বাড়িতে যায়, আরেকজনকে নিয়ে ঘুরে। মমতাজের ফাইটটা যায় গানটা অনেকটা ওই রকম, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাইটটা যায়, ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। দেখো, ওই বৈষ্ণব পদ্মাবলীর প্রভাব আছে এই গানের মধ্যেও, তাই না? তারপরে হচ্ছে এখানে বিদ্যাপতির পরিচয় আমরা বলছি, একটা পরীক্ষার প্রশ্ন আসতে পারে। মিথিলার সীতামারীর মহকুমার বেশিরকে মারামারি 1374 খ্রিস্টাব্দে তার জন্ম। বৈষ্ণব কবি এবং পদসঙ্গীত ধারার রূপকার, মিথিলার কবি এবং মৈথিলী কোকিল নামে পরিচিত, এবং তার উপাধি কবি কণ্ঠহার। আর রবীন্দ্রনাথ বিদ্যাপতির পদগুলোকে বলেছেন রাজকণ্ঠের মণিমালা, এটা রবীন্দ্রনাথ বলেছেন বিদ্যাপতির পদকে। ওকে, তারপরে আসো, রবীন্দ্রনাথ বিদ্যাপতি দ্বারা অনেক প্রভাবিত ছিলেন। চণ্ডীদাস তিনজন, বড় চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস। এর মধ্যে বড় চণ্ডীদাস পুরাতন বলেছি। আর চণ্ডীদাস যিনি, তার অমর উক্তি, সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই, সইকে শুনেল শ্যাম নাম, সই কেমন ধরিব হিয়া, আমার বধূ আনবাড়ি যায় আমার আঙ্গিনা দিয়া। এই যে, এই যে এটা কেমন ধরিব হিয়া, এটা এটা একটা পদ। আর কে শুনাল শ্যাম নাম, এটা একটা পদ।
সবার উপরে মানুষ সত্য, ওইটা আরেকটা বোধ, অর্থাৎ তিনি মানবতার কথা বলেছেন। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই সেই চণ্ডীদাস, যার ব্যাপারে তোমরা রজকিনীর কথা শুনেছো। চণ্ডীদাস আর রজকিনীর নাম শুনেছো না? এই রজকিনীর মূল নাম রজকিনী না, তার নাম মূলত রামী, একটা মহিলা আর কি, তার নাম রামী। তো রামীর সাথে কি করে এই কাহিনীটা ঘটলো সেটা তোমাদের একটু শোনাই। রজকিনী মানে হচ্ছে বংশগতভাবে তারা রং মিস্ত্রির কাজ করতো, বংশগতভাবে। রজক, রজকী বা রজকিনী, রজক মানে যে পুরুষ রং মিস্ত্রির কাজ করে। তো বংশগতভাবে চণ্ডীদাস ছিলেন উঁচু বংশের ব্রাহ্মণ পরিবারের, রজকিনীরা নিচু বংশের। তো উঁচুতে নিচুতে তো প্রেম হয় না, সমাজ এটা মানবে না, প্রেম তো পড়ার কথা, বিয়ে তো হবে না, তাই না? কিন্তু চণ্ডীদাসের ভালো লেগে যায় রজকিনীকে, অর্থাৎ রানীকে। তো তখন সমাজ যেহেতু কলঙ্ক দিবে, বলার কায়দা নাই। তো রামী পুকুর ঘাটে ওইদিকে আসে প্রতিদিন জল নিতে, কাপড় কাচতে। এপাশে বসে থাকে চণ্ডীদাস মাছ ধরার ছুতা দিয়া। তো বসে বসা সে এখানে আসলে দেখে হইলো রামীকে। তো রামী বুঝতে পারে যে চণ্ডীদাস তাকে দেখার জন্য এই পাশে বসছে। কিন্তু রামীও চণ্ডীদাসকে বলে না কোনো কিছু, কারণ ওই যে সমাজের ভয়, সমাজ তো ধরবে। এইভাবে চলে গেল। তোমরা পড়ছো যে কত বছর, প্রায় 14 বছর ওখানে বসে বসে সে বড়শি বাইছে, কথা আর হয় না, খালি দেখা হয় পুকুর ঘাট এপার ওপার। তো 14 বছর পর একটা সময় রামী রজকিনীকে কি বলে, চণ্ডীদাসকে রজকিনী বা রামী জিজ্ঞাসা করছেন, কি ঠাকুর, বড়শিতে কি মাছ ধরলো? আর ঠাকুর উত্তর দেয়, এই তো এইমাত্র একটা ফুট দিল। বুঝছো, যারা বড়শি পাইছে তারা বুঝবা। মাছ যখন বড়শিতে টাচ করে একটু টানে, তো বসের একটা ইন্ডিকেটর থাকে কাঠির মতো পানির উপরে ভাসে, মাছ টানলে ওটা কাঁপবে, নড়বে, পানির দিকে চলে যাবে, তখন বুঝতে পারো মাছ এটার মধ্যে ঠোকর দিচ্ছে। তো যখনই রামী বা রজকিনী জিজ্ঞাসা করছে চণ্ডীদাসকে, কি ঠাকুর, বড়শিতে কি মাছ ধরলো? আর চণ্ডীদাস উত্তর দিছে, এই তো এই মাত্র একটা ফোট দিল। কি বুঝলা? ওকে। তো সমাজ এটা মানবে না, তাদের সম্পর্ককে বাঁকা চোখে দেখবে, এবং কানাঘুষা হচ্ছিল। তো সেই কানাঘুষাকে ট্যাকল করার জন্য এক সময় চণ্ডীদাস বানিয়ে দিলেন যে তোমরা যে বলতাছো উঁচুতে নিচুতে বৈষম্যের বা বংশের এই ধারা মানুষের প্রেমে মিলনে বাধা, এটা ঠিক না। মানুষ এই কথাটাই আসল, বাকি সব মানে বাদ, মিথ্যা কথা। ওইটাকে তিনি প্রমাণ করার জন্য বলেছেন, শোনো হ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই। মানুষ, এটা আসল কথা। আর আমরা বলছি বাহ কত উদার, বাহ। কিন্তু সে উদার হয়েছিল কেন? প্রেম, প্রেম। হ্যাঁ, প্রেম সবাইকে উদার বানায় ফেলে। প্রেমে বললে মানুষ অনেক অদ্ভুত কাজ করে এবং অদ্ভুত রকমের ভালো হয়ে যায়। হ্যাঁ, আবার প্রেমে ঝামেলা হইলে অদ্ভুত রকমের খারাপও হয়ে যায়। প্রেম রোগ পৃথিবীর সব থেকে কঠিন রোগ। তারপরে আসো জ্ঞানদাস, তাকে চণ্ডীদাসের ভাব শিষ্য বলা হয়, অর্থাৎ চণ্ডীদাসের লেখার যে স্টাইল, তার লেখার যে ফরম্যাট, বোঝা গেছে, এরকমের স্টাইল ছিল জ্ঞানদাসের মধ্যে। এরপরে এই জন্য বলা হয় চণ্ডীদাসের ভাব শিষ্য ছিলেন তিনি। ভাব শিষ্য মানে হচ্ছে চণ্ডীদাসের স্টাইল তার মধ্যে ছিল। তার একটা উক্তি আছে, রূপ লাগে আঁখি জুড়ে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগে কান্দে প্রতি অঙ্গ মোর। অর্থাৎ তোমার রূপ লেগে আমার আঁখি জোড়ায় যায়, তোমার গুণে আমার মন বিভোর হয়ে থাকে, তোমার প্রতি অঙ্গের জন্য আমার প্রতি অঙ্গ কাঁদে, অর্থাৎ আমি তোমার হাতে হাত রাখতে চাই, তোমার চোখে আমি চোখ রাখতে চাই, ইত্যাদি। সুখের লাগিয়া ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল, আমি ঘর বেঁধেছিলাম, স্বপ্ন দেখেছিলাম সুখের জন্য, কিন্তু সেটা অনলে পুড়ে গেছে, অর্থাৎ সুখ আমি পাই নাই। বড়চন্ডী দেশের কথা আমরা পড়েছি অলরেডি শ্রীকৃষ্ণ কীর্তনে, আলাদা করে এখানে আর পড়ার দরকার নাই। এরপরে আরেকজন চণ্ডীদাস সহজিয়াপন্থী ছিলেন, কবি ছিলেন। চণ্ডীদাসকে দুঃখের কবি বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, যেগুলো আমরা আলোচনা করে ফেলছি অলরেডি, নিজে পড়লেই হবে। গোবিন্দ দাস, যাহা যাহা নিকষ হয়ে তনু তনু জ্যোতি, তাহা তাহা বিজুরি চমকময় হতে, বলছে তোমার শরীর তনু তনু, যে তনু শব্দের তো চিকন চাকনের শরীর, রাধার সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলছে আর কি, এই শরীর থেকে বিজুরি, বিজুরি মানে বিদ্যুতের মতো চমক দিয়ে আসে সৌন্দর্য। গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয়। তুমি এখান থেকে কি বলবো, এগুলো একবার করে রিডিং করে নিও। এরপরে মধ্যযুগে বাংলা সাহিত্যের বিশেষ এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান কাব্যই হলো মঙ্গল কাব্য। এটা আলাদা করে বুঝতে হবে, বৈষ্ণব পদাবলী শেষ করলাম। আখ্যান কাব্য হলো মঙ্গল কাব্য। এই মঙ্গল কাব্য দুই রকম, পৌরাণিক এবং লৌকিক। মঙ্গল কাব্যের মূল উপজীব্য দেবদেবীর গুণগান, এবং এগুলো মধ্যযুগের অন্যতম সাহিত্য, এবং এটার 5টা অংশ ছিল। প্রশ্ন হচ্ছে এটাকে মঙ্গল কাব্য কেন বলে? এটাকে মঙ্গল কাব্য
নামকরণ কেন করা হয়েছে, এটা হচ্ছে গিয়ে প্রশ্ন। এই জিনিসটাকে চলো একটু একটু খেয়াল করে ভাই তোমাদের দেখায় দিই। মঙ্গল কাব্যের নামকরণ করার কারণ হচ্ছে হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে কাব্য পড়লে, শুনলে, শোনাইলে, লিখলে মঙ্গল বা কল্যাণ লাভ হয়, সেটাই হচ্ছে মঙ্গল কাব্য। অর্থাৎ এটা সামগ্রিকভাবে এর সাথে মঙ্গল বা কল্যাণ জড়িত। আমরা যেটাকে মুসলমানরা সওয়াব বলি, যেটাকে সওয়াব বলি, হিন্দু ধর্মে সেটাকে বলা হয় পুণ্য, তাই না? তো মঙ্গল কাব্যের সাথে এই পুণ্য বা সওয়াবের একটা সম্পর্ক আছে। অর্থাৎ হিন্দু মতে যে কাব্য পড়লে, শুনলে, শোনাইলে, লিখলে সমস্ত কিছুর সাথে মঙ্গল বা কল্যাণ জড়িত, তার নামই হচ্ছে মঙ্গল কাব্য। এখন যদি দেখো এই মঙ্গল কাব্যটা মনসাকে নিয়ে লেখা, তাহলে মনসা মঙ্গল। যদি দেখো চণ্ডীকে নিয়ে লেখা, এটা চণ্ডী মঙ্গল। যদি দুর্গাকে নিয়ে লেখা হয় তাহলে সেটা হচ্ছে তোমার অন্নদা মঙ্গল। এই হচ্ছে কথা। ওকে, তো এখন নাম মঙ্গল কাব্য হইল, সে ব্যাখ্যা তুমি বুঝলা কেন এটার সাথে মঙ্গল কথাটা জড়িত হয়েছে বা কেন মঙ্গল কাব্য হইল। এখন আসো, একটি সম্পূর্ণ মঙ্গল কাব্যে সাধারণত 5টি অংশ থাকে, যথা বন্দনা, আত্মপরিচয়, দেবখণ্ড, মর্থখণ্ড, শ্রুতিফল। এগুলো বুঝতে পারলেই একটা মঙ্গল কাব্যের সার্বিক গঠন বা কেন কি কিভাবে বলা হয় সবকিছু বুঝতে পারবা। প্রথমত, বন্দনা মানে প্রশংসা। যত মঙ্গল কাব্য রাইটার আছেন তারা সবাই মঙ্গল কাব্যের শুরুতে প্রশংসা সূচক বাণী রাখছেন সৃষ্টিকর্তার প্রতি, সমস্ত ধর্মের মানুষের প্রতি বা ধর্মের যারা বড় বড় মানুষ তাদের প্রতি। এরপর আত্মপরিচয়, এরপরে কবিরা নিজেদের পরিচয় দিয়েছেন এবং সব কবিদের একটা জিনিস কমন, তারা প্রায় সবাই একই কথা বলছেন যে স্বপ্নে তারা দেবীর কর্তৃক আদেশ পাইছেন, তারপরে তারা এটা লিখছেন, এমন কথা লেখা আছে আত্মপরিচয়তে। এরপরে দেবখণ্ড আর মর্ত্যখণ্ড, মঙ্গল কাব্য মূলত এটাই। মঙ্গল কাব্যের যত চরিত্র থাকে তারা প্রত্যেকেই হচ্ছে মূলত দেবতা। এখন স্বর্গে তারা কোনো কারণে ভুল করলে অভিশাপ পায়া শাপগ্রস্ত হয়ে তারা পৃথিবীতে চলে আসে, পৃথিবীতে পাঠাই দেওয়া হয়। পৃথিবীতে আইসা তারা তাদের যে এটা করছে, অন্যায়টা করছে, অপরাধটা করছে, সেটাকে আবার মোচন করে কাজের দ্বারা আবার তারা ওই জায়গায় কি করেন, চলে যান। তো দেবখণ্ড মানে হচ্ছে মঙ্গল কাব্যের চরিত্রদের যে স্বর্গের অবস্থান, ওইটা দেবখণ্ড। আর পৃথিবীতে আইসা তারপরে তারা মানুষ হিসেবে নিজের পরিচয় নিয়ে এরপরে এই অভিশাপকে যে মোচন করে, সেটা মর্ত্যখণ্ড। তাহলে মঙ্গল কাব্যের কাহিনী মূলত এই দুইটা জিনিসকে নিয়ে। এরপর হচ্ছে শ্রুতিফল। শ্রুতিফল মানে হচ্ছে মঙ্গল কাব্য যে শ্রোতারা শুনলো, দর্শকরা যে শুনলো, বিশেষত শ্রোতারা, এতে করে ফলাফলটা কি হবে, কি পুণ্য তারা লাভ করবে, এটার উপর একটা আলোচনা, এটারে বলা হয় শ্রুতিফল। বুঝছো? তো ভাই তোমার কাহিনী শোনাই দেবো, তাইলেই বুঝতে পারবা। মনসা মঙ্গলের আদি কবি মনসা মঙ্গল হচ্ছে মনসা দেবীকে প্রশংসা করে যে কাব্য। আদি কবি কানা হরিদত্ত। এক একটা বিষয়ের উপরে অনেকে লিখছে। ধরো শুধু মনসা মঙ্গল নিয়ে মনে করো 20-30 জন লিখছে, কারণ মঙ্গল কাব্যের কবি পাওয়া যায় সব মিলে 62 জন। অর্থাৎ মঙ্গল কাব্য এই বিষয়টার উপরে লিখছেন এমন কবির সংখ্যা 62, 62। তাহলে অনেক কবি না? তো মনসা মঙ্গল নিয়ে অনেকে লিখছে। তো মনসা মঙ্গল মঙ্গল কাব্য ধারার মধ্যে সব থেকে পুরাতন এবং সাইজে বড়, অর্থাৎ লেখা হয়েছে বেশি। এবং মঙ্গল কাব্য ধারা এটি হচ্ছে প্রাচীন। মঙ্গল কাব্যের একমাত্র পশ্চিমবঙ্গ কবির নাম কেতকা দাস ক্ষেমানন্দ, আর বিপ্রদাস পিপিলাই, উনি লিখছেন মনসা বিজয়। এর মনসা দেবীর কাহিনী, কাব্যের অপর নাম পদ্মপুরাণ। এটা পদ্মপুরাণ না, কথাটা পদ্মা পুরাণ বলা উচিত, কারণ মনসা দেবীর আরেক নাম হচ্ছে পদ্মা। তারপরে সাপের দেবী মনসার অপর নাম কেতকী ও পদ্মাবতী। আচ্ছা, এর মধ্যে এখন যদি প্রশ্ন হয় যে তাহলে ভাইয়া মনসা কাব্যের তো বুঝলাম আদি কবি কানা হরিদত্ত, তো শ্রেষ্ঠ কবি কে? মনে রাখো, এই প্রশ্নের পরীক্ষা আসতে পারে। মনসা মঙ্গল কাব্য ধারার শ্রেষ্ঠ কবি যিনি, শ্রেষ্ঠ কবির নাম হচ্ছে বিজয় গুপ্ত। শ্রেষ্ঠ কবির নাম বিজয় গুপ্ত। এই হচ্ছে বিষয়। এরপরে আসো আমরা পরবর্তী অংশ নিয়ে আলোচনা করি। চলো বিষয়টা একবারে ক্লিয়ার করে দেব, ঠিক আছে? তারপরে দেখো মনসা মঙ্গলের কাহিনী কি। মনসা মঙ্গলের কাহিনী সম্ভবত তোমরা আমার থেকে ভালো জানো। টিভির কল্যাণে ভারতীয় সিনেমায় কি বলে, টিভিতে ইয়ে হইতো, সিরিয়াল হইতো এক সময়, তোমরা জানো হয়তো বা। তো এখন টিভি সিরিয়ালের উপযোগী করলে অনেক সময় বাণিজ্যিক চিন্তা থেকে অনেক জায়গায় চেঞ্জ আনা হয় আর কি, চেঞ্জ আসতে পারে।
তো মূল কাহিনী হলো একজন মানুষ, তার নাম হচ্ছে চাঁদ সওদাগর। সওদাগর মানে সে বিজনেসম্যান আরকি। এবং তার যে স্ত্রী, চাঁদ সওদাগরের স্ত্রীর নাম হচ্ছে সনকা। তাদের ছেলে আছে ৭ জন ছেলে তাদের। চাঁদ সওদাগর বড় বিজনেসম্যান। তো চাঁদ সওদাগরকে যদি মনসার পূজা করানো যায়, চাঁদ সওদাগরের সামাজিক প্রভাব এত বেশি, সবাই মনসার পূজা করবে। আর মনসা হলো শিবের মেয়ে। মনসার ইচ্ছা হলো সে তার পূজা প্রচলন করবে। তো কিভাবে কি করবে এই হচ্ছে কাহিনীটা। হ্যাঁ? তো এখন সে চাঁদকে এসে বলল যে, "তুমি আমার পূজা করো। আমার পূজা অর্চনা করলে দেন পৃথিবীতে পূজার প্রচলন হবে। এটা সম্ভব।" হুম? লম্বা হিস্ট্রি সেদিকে যাচ্ছি না এখন। দ্রুত তোমাকে বুঝাই দিচ্ছি আরকি, হ্যাঁ? তো দিলে এই কাহিনী হইলে যখন চাঁদ সওদাগরকে বলা হয়, চাঁদ বলে যে, "না, আমি তোমার পূজা করব না। আমি শিবের পূজা করি। তোমার পূজা আমার করার ইচ্ছা নাই। তোমাকে আমি পছন্দ করি না।" তো মনসা বলল, "যদি পূজা না করো, সাপ তো সব আমার কথা শুনে। সাপ দিয়ে তোমার উপরে আঘাত করবে।" বলছে, "করো।" তারপরে চাঁদ সওদাগর একে, একে তার ৭ ছেলেকে বিয়ে দিছে। ৬ ছেলে পর্যন্ত বিয়ে দিছে এবং প্রত্যেক ছেলেকে সাপে কাইটা মারছে। বউগুলো বিধবা হইছে। তারা এভাবে জীবনযাপন করতেছে। চাঁদ নৌকা নিয়ে যাচ্ছিল বিজনেস করার জন্য, যেহেতু সে সওদাগর। তার ৭ টা ডিঙা, সপ্ত ডিঙা মধুকর ডুবাই দিছে মনসা। দিয়ে তাকে পথের ফকির বানানোর চেষ্টা করছে। সাগরের ঢেউ তুলে দিছে। চাঁদ সওদাগর অনেক কষ্ট করে বাইচা আসছে। মনসা চাঁদকে হেল্প করার জন্য একটা বড় কাঠের খন্ড দিছে। চাঁদ বলছে, "না, তোমার হেল্প আমি নিব না।" না নিয়ে সে কষ্ট করে নিজেকে সারভাইভ করছে। তারপরে মনসার হেল্প সে নিবে না। শেষমেশ যেটা হইল, ৭ম ছেলে, যে সবার ছোট ছেলে, ওর নাম হচ্ছে লখিন্দর। এই লখিন্দর, তার বিয়ে হইছিল বেহুলার সাথে। তো শেষ ছেলেকে বিয়ে দিবে লখিন্দরকে। বেহুলাকে খুঁজে বের করছে, উজানিনগরের মেয়ে, সুন্দরী মেয়ে। এবার আগের মতোই আইসা মনসা বলছে, "এবার যদি বিয়ে আমার পূজা না করে তাহলে তোমার ছেলে লখিন্দরও কিন্তু শেষ। তারও সাপ দিয়ে কাটাবো।" তো চাঁদ সওদাগর বলছে, "কাটাও, কিন্তু আমি তোমার পূজা করব না।" এবার লখিন্দরের আর বেহুলার জন্য বাসর ঘর সাজাইছে, লোহার বাসর ঘর। বলছে ভিতরে যেন সাপ ঢুকতে না পারে। এখন শেষমেশ যেটা হইল যে মিস্ত্রি ওই ঘরটা নির্মাণ করছে, সেই মিস্ত্রিকে আইসা আ বেহুলা কি বলে, মনসা বলছে, "যদি এখানে একটা ছিদ্র না রাখো ঢুকবার মতো, তাইলে কিন্তু খবর আছে। তাইলে তোমার বংশ আমি নির্বংশ করে দেব।" এখন মিস্ত্রি কি নিজের জীবন দিব নাকি? তো মিস্ত্রি এক পর্যায়ে গিয়ে একটা ছোট ছিদ্র রাইখা দিছে, যেটা দিয়ে সাপ ঢুকছে। ঢুকে বাসর ঘরে যখন এক পর্যায়ে ঘুমাইছে লখিন্দর, তারে পায়ে কামড় দিছে এবং লখিন্দর মারা গেছে। লখিন্দর মারা গেলে আগের ৬ ছেলের বউ যেমন তাদের বিধবা জীবন মেনে নিছে, বেহুলা সেটা মেনে নেয় নাই। বেহুলা বলছে, "আমি সতী নারী। তো সতী নারী পতি হারাবে কেন বাসর ঘরে?" সে প্রতিবাদ করছে। সে তার স্বামীর ডেড বডি নিয়ে স্বর্গে গেছে। স্বর্গে গিয়ে তারপরে ইন্দ্রকে খুশি করছে নাচ দেখায়। ইন্দ্র বলছে, "জীবন ফিরাই দেব, তবে মনসার তো অনুমতি লাগবে।" বেদল তো মনসা বাদাইছে। তখন মনসার সাথে বেহুলার একটা ডিড হয়। কি ডিড? মনসা বলে যে, "আমি তোমার স্বামী তো বটেই। তোমার আগের যে ৬ জন ভাশুর ছিল যাদেরকে সাপে কাইটা মারছে, তাদেরকেও ফিরাই দিব সশরীরে। প্লাস তোমার শ্বশুরের ৭ ডিঙা সবকিছু ফিরাই দিব সম্পত্তি। শুধুমাত্র তোমার শ্বশুর আমার একটু পূজা করবে, তাইলেই হবে।" শর্ত মানে বেহুলা বলছে, "ঠিক আছে, আমি সব ম্যানেজ করব আমার শ্বশুরকে।" এই শর্ত মাইনা নিজের স্বামী এবং ৬ ভাশুরকে নিয়ে বেহুলা ফিরে আসে। সপ্তডিঙা নিয়ে ফিরে আসে। সবাই তাকে ধন্য, ধন্য বলতে থাকে। সবাই খুশি হয়। এক পর্যায়ে বেহুলা যখন শ্বশুরকে বলে যে, "বাবা, তুমি একটু মনসার পূজা করা লাগবে। এই শর্তে আমি সবাইকে ফিরায় নিয়ে আসছি।" তখন চাঁদ সওদাগর বললেন, "না, আমি তার পূজা করব না। আমার কোনো কিছুই চাই না।" কিন্তু লোভ তোমার হচ্ছে বেহুলা এমনভাবে কান্না করে চাঁদ সওদাগরের পায়ে পড়ে, শ্বশুরের পায়ে পড়ে, যে শ্বশুরের মন গলে যায়। একসময় সে আর এই ছোট ছেলের বউয়ের চোখের পানিকে উপেক্ষা করতে পারে নাই। এক পর্যায়ে সে বলছে, "ঠিক আছে, আমি পূজা করব, তবে একটা ফুল দেব।" বলছে, "দাও।" বা হাত দিয়ে দিব। "হ্যাঁ? আমি ওইদিকে তাকাবোই না। এমনে ছুঁইড়া মারমু।" বলছে, "অসুবিধা নাই, মারো, তাতেও চলবে।" বোঝা গেছে? এই ঘটনা যখন চাঁদ সওদাগর করে এবং তারপর থেকে সবকিছু মিটমাট হয় এবং তার পূজা প্রচলিত হয়। এই কাহিনীটা হচ্ছে মনসা মঙ্গলের কাহিনী। এটা এই সাইজের বই। আর আমি তোমারে ২ মিনিটে শুনাইলাম আরকি। ধর্মমঙ্গল অত গুরুত্বপূর্ণ না, চণ্ডীমঙ্গল গুরুত্বপূর্ণ।
আদিকবি মানিক দত্ত, প্রধান কবির নাম মুকুন্দরাম চক্রবর্তী, তাকে উপাধি দেওয়া হয়েছিল কবি কঙ্কন। কবি কঙ্কন মানে কবিদের হাতের কাঁকন বা চুড়ি, কঙ্কন মানে হাতে যে চুড়ি পরে সেটা। এবং জমিদার রঘুনাথ রায় উপাধি দিয়েছিল এর জনপ্রিয় উপাখ্যান কালকেতু। এখন এটার প্রধান চরিত্র কালকেতু, বাংলাদেশের প্রথম ঠক চরিত্র ভারত দত্ত। এটা কি? এটার মধ্যে যাদের নিয়ে কাহিনীটা আর কি, হ্যাঁ, এটার নায়ক হচ্ছে তোমার কালকেতু, এটা কিন্তু মানুষের নাম। আর নায়িকা যেটা, নায়িকার নাম হচ্ছে ফুল্লরা। এই কালকেতুর স্বর্গের নাম হচ্ছে নীলাম্বর। ওই যে একটা স্বর্গের পাঠ থাকে না, নীলাম্বর। আর ফুল্লরার স্বর্গের পাঠ যেটা, সেটা হচ্ছে ছায়া। এই নীলাম্বরার ছায়া স্বর্গ থেকে বিতাড়িত হয়। নীলাম্বর শিবের পায়ে ফুল দিছিল, ফুলে ছিল কাটা। আর এই পোকা, পোকা দিছে হচ্ছে শিবের পায়ে কামড় দিলে। এই ফুলে কীট কেন, এই অপরাধে তাদেরকে স্বর্গ থেকে মরতে পাঠায় দেওয়া হয়। এই কীট ছিল মূলত দেবী চণ্ডী, চণ্ডী শিবের স্ত্রী। চণ্ডীর ইচ্ছা হয়েছিল যে কালকেতু তার পূজা করুক। এখন করে তো স্বামীর পূজা, তারা তো নড়ানো যাবে না স্বর্গ থেকে। তো চণ্ডী স্বর্গ থেকে কালকেতুকে বের করার জন্য প্রসেস করে, ফুলের ভিতরে লুকায় থাকে এবং পায়ে কামড় দিলে শিব রুষ্ট হয়ে তাদেরকে স্বর্গ থেকে বিতাড়ন করে, যা মরতে চলে যা। তখন তারা মরতে কালকেতু, নীলাম্বর আয়সা কালকেতু নামে জন্ম হয়। আর তার স্ত্রী যে স্বর্গে ছিল ফুল ছায়া নামে, সে ফুল্লরা নামে জন্ম হয়। তাহলে নীলাম্বরার ছায়া স্বর্গে, আর পৃথিবীতে আসা কালকেতু আর ফুল্লরা। কালকেতু শিকারীর ঘরে জন্মায়, শিকারী ব্যাধ শিকার করে। এবং প্রতিদিন সকালবেলা তার খাবারের লিস্ট হলো 40 ডেকচি পান্তা ভাত খায় কালকেতু। শরীর অনেক শক্তি, বাঘ সিংহ লেজে ধইরা বাড়ি দিয়ে ইন্দুর মারার মতো করে মারে, এরকমের পাওয়ার ওর বডিতে। তো এই কালকেতুর সাথে তাহলে চণ্ডী আইসা কিভাবে তার পূজা প্রচলন করলো? কালকেতু যাচ্ছিল শিকারে, তখন বনের সব পশুকে লুকায় দিছে চণ্ডী। লুকায় দিয়া রাস্তার মধ্যে গুইসাপ হয়ে চণ্ডী বসে রয়েছে। তো যাওয়ার সময় কালকেতু গুইসাপ দেখছে, মন খারাপ হয়ে গেছে, কারণ শিকারীরা গুইসাপ দেখলে এটাকে অশুভ, অপয়া, কুফা মনে করে। তো মন খারাপ করে শিকারে গেছে, গিয়ে দেখে জঙ্গলে কোনো প্রাণী নাই। আরো মেজাজ খারাপ হয়েছে, আজকে খাবে কি তাইলে? ওখান থেকে ফেরার পথে দেখে ওই গুইসাপটা ওই জায়গায় আবার আছে। তখন মন খারাপ করে বলছে, আজকে তোরে খায়ালবাম, কুইটালবাম তোরে। মন খারাপ করে তখন সে গুইসাপ ধরে লয়ে আসছে। আয়সা বউরে বলছে, আজকে একটা আজব জিনিস আনছে, এটা আজকে খাম, অন্য কিছু পাই নাই। তো বউ বলছে, এটা রান্না করার মতো, মানে ফুল্লরা, এটা রান্না করার মতো মশলা তো আমার করে নাই, প্রতিবেশীর কাছ থেকে আনো। ফুল্লরা চলে গেছে প্রতিবেশীর বাড়ি থেকে একটু মশলা ধার করার জন্য। আর কালকে তুই বলছে আমি স্নানে গেলাম, সে গেছে গোসলে। এখন সে স্নান করে আয়সা দেখে বাড়িতে ভেজাল হয়ে গেছে। সে ভেজাল কি? ঘরের মধ্যে গুইসাপ না, এক সুন্দর মেয়ে বসে রয়েছে। এখন ওই মেয়ের দেখে ফুল্লরা বলতেছে, তুমি কে? তো ওই মেয়ে উত্তর দিছে, আনিয়াছে তোর স্বামী বান্দি নিজ গুণে। অর্থাৎ তোর স্বামী আমারে আনিয়াছে। দেখো এই লাইনটা একটু তোমাদের বুঝাই। আনিয়াছে তোর স্বামী বান্ধি নিজ গুণে, বান্ধি নিজ গুণে। এখন এই গুণ কথার ব্যাখ্যা দুই রকমের হয়, এখানেই হচ্ছে ভেজালটা। আনিয়াছে তোর স্বামী বান্ধি নিজ গুণে, তোর স্বামী নিজের গুণে বাইন্ধা আমারে আনছে। এখন চণ্ডী তো স্বর্ণ গধিকা বা গুইসাপ হয়ে বসেছিল, চণ্ডী তো ঠিকই কইছে, ধনুকের ছিলার মধ্যে বাইন্ধা নিয়ে আসছে। তো ধনুকের ছিলার আরেক নাম গুণ। গুণ টানা বুঝো না, ওই যে কোনো কিছু টেনে নিয়ে যাওয়া, নৌকা যে টেনে নেয়, এটাতে গুণ টানা বলে। ছোটবেলায় আমরা বিভিন্ন গল্পে পড়ছি, তোমরা শরৎচন্দ্র শ্রীকান্ত পড়লে পাবা। তো ধনুকের মাথার মধ্যে বাইন্দা আটকাই না, বল মাঝে এরকম করে এরকম গেথে না, গেথা টাইনা যে নিয়ে যায় এরকম করে, হ্যাঁ, আনিয়াছে তোর স্বামী বান্ধিনী যোগুনে। ঠিকই তো কইছে সে। কিন্তু ফুলরা বুঝছে, আমার স্বামী তো সুপুরুষ, সুন্দর দেখতে, কাসর ভাইয়ের মতো। তো যে কোনো মেয়ে তার প্রতি কি হয়ে যাবে, আকৃষ্ট হয়ে যাবে। তো হয়তো বা আমার স্বামীর গুণে, আমার স্বামীর কোয়ালিটিতে ইমপ্রেস হয়ে এই মেয়ের সাথে চলে আসছে। কারণ সব মেয়েরা তো আগে সন্দেহ করবে। কারণ আনিয়াছে তোর স্বামী বান্দিনী যোগুনে, মূল কাহিনী না বুঝা বাধাই দিছে ঝগড়া। আমার স্বামীরে দেখছো আর তুমি তার গলায় হুড়মুড় করে ঝুলে পড়ছো। কিন্তু মেয়ে মানুষ বুঝে একটু বেশি। এই নিয়ে এই সুন্দরী মেয়ের সাথে ঝগড়া বাঁধাই দিছে হলো ফুল্লরা। সুন্দরীর মতো দেবী চণ্ডী, সেই তো গুইসাপের বেশ ধরেছিল, আর এখন সে চণ্ডী রূপ লুকায়া সুন্দরী মেয়ের বেশ ধরছে। এখন বউতে আর ওই সুন্দরী মেয়েতে ঝগড়া। কালকে তো এসে তো অবাক, হে এ কোথা থেকে আসছে? তো
তো ফুলওয়ালা বলে তুমি নাকি নিয়ে আসছো? বলে না না আমি আনি না, আমি তো চিনি না তাকে। তো সে বলে না তুই আমার লয়ে আসছস। লাগে গেছে ভেজাল। লেগে গেলে এক পর্যায়ে ফুলওয়ালা কান্না শুরু করছে, মন খারাপ করে ফেলাইছে যে আমার স্বামী আমারে রাইখা আবার আরেকটা মেয়েকে নিয়ে আসছে বিয়ে করে, এটা কেমন কথা? তো কালকে তো অবাক হয়ে গেছে, তারে বোঝানোর চেষ্টা করতেছে। স্বামী স্ত্রীতে এই মহব্বত দেখে, ভালোবাসা দেখে, মানে ফুলওয়ালা তার স্বামীর প্রতি কত অনুগত এটা দেখে এক সময় চণ্ডী তার পরিচয় দিল যে তুমি আমারে ভুল করতেছো, আমি তো সাধারণ কোনো সুন্দরী মেয়ে না, আমি দেবী চণ্ডী। তো এখন বলো আমার কাছে তোমরা কি সাহায্য চাও, কি বর চাও? এটা তো হিন্দুরা এটাকে বর বলে, তাই না? আমার কাছে তোমরা কি বর চাও একটু বলো। তো এখন বরের কথা বললে, কালকে তো নিজে থেকে কোনো বরের কথা বলে নাই, চায় না, তখন কালকে তোকে অনেক ধন সম্পদ দিল, টাকা পয়সা দিল। তো এগুলোই সে বিক্রি করতে গেছিল মুরারিশিলের কাছে। মুরারিশিল প্রথমে ফাঁকি দিছে, পরে আবার বলছে এগুলো তো স্বর্ণ না, পিতল টিতল। পরে আবার চন্ডী এসে তারে তাফালিং দিছে, এগুলো সব ঠিক আমি জানি, তুই কিন, টাকা দিয়ে কিন। তো মুরারিশিল টাকা দিয়ে কিনছে, অনেক টাকা হয়েছে কালকে তো। আর ভারদত্ত কালকে তো তখন গুজরাট নগরের পত্তন করছে, মানে গুজরাট নগর শুরু করছে আর কি, পত্তন মানে শুরু করা, ভারতের গুজরাট এই কথা এখানে বলা আছে। এবং ওখানে একটা খারাপ লোক ছিল ভারদত্ত, যে কালকেতুর নগরে চাকরি করত। এক সময় সে আকাম কুকাম করে দুর্নীতি করে ধরা খেলে কালকেতু থেকে রাজ্য থেকে বের করে দিছিল। তো সে বাইর হয়ে গিয়ে আরেক রাজা, বড় এক শক্তিশালী রাজাকে পাম্পটি দিছে, আপনারা কিন্তু কালকেতু আসতেছে, খাই দিবে একদম। তখন ওই রাজা এসে কালকেতুকে বন্দি করে ফেলে। কালকেতু তখন নতুন রাজা, তো চন্ডী তারে বোর দিয়ে রাজা বানাইছে কেবল। তো তারে বন্দি করে ফেলে, বন্দি করে ফেলে চন্ডী আবার স্বপ্নে ওই রাজাকে বলে যে কালকেতু আমার অনুগত, তাকে ছেড়ে দাও। তখন ওই রাজা কালকেতুকে ছেড়ে দেয়, কালকেতুর অনুগত হয় এবং কালকেতুকে নিজের রাজ্য দিয়ে দেয়, কালকেতু অনেক বড় রাজত্ব পায়। ওই জন্য বদমাশির কারণে ভারতদত্তরে বলা হয়েছে ঠগ। বুঝছো কাহিনীটা? এই হচ্ছে বিষয় আর কি। তো দেবখণ্ড মর্ত্যখণ্ড আশা করি এখন আরো বেশি করে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো বাকি জিনিসগুলো কালিকা মঙ্গল এগুলোর কাহিনী আর শোনাবো না, রিডিং করে নিও। অন্নদা মঙ্গল একটু কাহিনী তোমরা হয়তো 9-10 পড়ছো কিনা আমি জানি না, তোমাদের সময় না, একটু আর 2-4 বছর 5 বছর আগে ছিল। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। দেবী অন্নদা বা দেবী চণ্ডী নৌকা পার হয়ে যাচ্ছে, ঈশ্বরী পাটনি নৌকার খেয়া পারাপার করে। এটা কিন্তু পুরুষ মানুষ, ঈশ্বরী পাটনি খেয়া দেয়, নৌকা পারাপার করে আর কি। তো দেবী চণ্ডী সাধারণ মানুষের বেশ ধরে, মানে দুর্গাই তো চণ্ডী, উনিই তো অন্নদা। তো বেশ ধরে নৌকা পার হবে, বিকাল হয়ে গেছে, সন্ধ্যা গড়াচ্ছে এমন। ঈশ্বরী পাটনি বলছে মাগো, আপনি কে, আপনার পরিচয় দেন, আপনি কোন বাড়ির বউ বা কোন বাড়ির মেয়ে, পরিচয় দেন, আমি আপনাকে তারপরে পার করবো কিনা দেখবো। কারণ মানুষে যদি দেখে আপনাকে আমি একা মানুষ, আপনি, আপনার সাথে কোনো পুরুষ মানুষ না, আমি নৌকায় পার করতেছি, মানুষ কলঙ্ক দিতে পারে। সুন্দর করে সম্বোধন করে বলছে আপনি কে, মা আপনি বলেন, এরকম করে সুন্দর করে বলছে। ঈশ্বরের পাটনি এই কথা বলার পরে অন্নদাতার পরিচয় দিছে, ঘুরে ফিরে বলছে আর কি, কিন্তু ঈশ্বরের পাটনি বুঝে নাই। বলছে আমার স্বামী খুব খারাপ, কথা যখন বলে মুখ দিয়ে মনে হয় বিষ বের হচ্ছে, সেজন্য বিষ হজম করে রাখছে। অর্থাৎ শিব, হিন্দু ধর্মতে শিবের গলার মধ্যে সাপের বিষ আটকা, মানব জাতিকে রক্ষার জন্য সেটা করছে, বিষ আটকায় রাখছে। ওদের ধর্মের কাহিনী আছে। পাটনি সত্য কিছু বুঝে নাই, বলছে ঠিক আছে নৌকায় উঠেন, পার করে দিই। তো খেয়া পার করে দিছে, বিপরীত পারে যাওয়ার পরে তো তার আচার ব্যবহারে অন্নদার ভালো লাগলো, যে লোকটা ভালো, তার একটা আশীর্বাদ করা যায়। তখন ওই পারে যাওয়ার পরে নৌকা যখন লাগাইছে, এখন অন্নদা আবার নামতে পারতেছে না। অর্থাৎ অনেক সময় দেখবা নৌকা থেকে নামার সময় প্রথম পা দিলে কাদায় পা পড়ে, এমন একটা সিচুয়েশন হয়, নৌকা একদম ঘাটে যায় না, ওরকম আর কি, একটু কাদায় পা পড়বে। তখন ঈশ্বরী পাটনি বলছে রাখেন রাখেন, আপনি মেয়ে মানুষ নামতে পারবেন না, আমি ব্যবস্থা করে দিই। কাঠের সেউতি যেটা দিয়ে পানি সেচে নৌকায় দেখবা একটা বক্সের মতো আছে, এই কাঠের সেউতি নিচে দিয়ে বলছে নৌকা থেকে সেউতিতে পা দেন, তারপরে মাটিতে চলে যান, তাহলে আপনার পায়ে আর ময়লা লাগবে না, কাদা লাগবে না। তো এটা দেওয়ার পরে অন্নদা আরো খুশি হয়েছে। খুশি হয়ে উনি ওনার শক্তি দেখাইছেন। উনি যখন সেউতির মধ্যে পা দিয়ে নেমে গেছেন, আর সেউতি কাঠের ছিল, এটা স্বর্ণ হয়ে গেছে। সেউতিতে পদ দেবী রাখিতে রাখিতে সেউতি হইল সোনা দেখিতে দেখিতে। গ্রামার বই একটা এক্সাম্পল ছিল, মনে করে দেখো। সাথে সাথেই সেউতি স্বর্ণ হয়ে গেছে। এবার তো ঈশ্বরের পাটনি মনে মনে ভাবছে সর্বনাশ, সাধারণ মহিলা না, আর সাধারণ মহিলা যেখানে পাড়া দিলে স্বর্ণ হবে নাকি। তো সেই সেউতিকে বুকের মধ্যে জড়ায় ধরে সে হাঁটতেছে অন্নদার পিছন পিছন, আর বলতেছে আপনি কে, পরিচয় দেন। বলছে ওই পর্যায়ে অন্নদা তার পরিচয় ওইখানে ফ্লাশ করে, সে কে পরিচয় সে দেয় আর কি। ওকে, তারপরে আসো। তো ঈশ্বরী পাটনি যে কথা যখন বললেন
যে আপনার পরিচয় দেন, বারবার বলতে থাকলেন, তখন দেবী অন্নদা কি করলেন, পরিচয়টা তিনি দিলেন, ফ্লাশ করলেন। তিনি বললেন যে আমি হচ্ছি দেবী অন্নদা। তো অন্নদা শব্দের অর্থ যিনি অন্ন দান করেন বা অন্ন দেন, অর্থাৎ দেবী দুর্গারই তো অনেকগুলো রূপ হিন্দু ধর্ম মতে, চণ্ডী, তারপর অন্নদা, পার্বতী, সবগুলো রূপই তার, এক এক সময় এক এক রূপে। তো অন্নদা তখন পরিচয় দিলেন যে আমি দেবী অন্নদা, এখন বলো তুমি আমার কাছে কি চাও। তখন ঈশ্বরী পাটনি, এই যে দেখো, আহ বঙ্গ পিতা বা বঙ্গ মাতা, শাশ্বত পিতার শাশ্বত রূপ, ঈশ্বরী পাটনিকে বলা হইলো তুমি কি বর চাও। বর হিসাবে তুমি, বর মানে আশীর্বাদ আর কি, অর্থাৎ তুমি আমার কাছে যা চাইবা তুমি আমার কাছ থেকে তা পাইবা। এখন তুমি বলো তুমি আমার কাছে কি চাও। বলার পরে ঈশ্বরী পাটনি অনেক কিছুই চাইতে পারতেন, সে সুযোগ তার কাছে ছিল, বাট উনি সবকিছু বাদ দিয়ে কি বলছেন, উনি বলছেন যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। ওই লাইনটার আগের লাইনটা অনেক সুন্দর। প্রণমিয়া পাটুনি কহে জোর হাতে, প্রণমিয়া মানে হচ্ছে প্রণাম করছে আর কি, প্রণমিয়া পাটুনি কহে জোর হাতে, হাত জোর করে বলছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। বলছে আমি তোমার কাছে কিছু চাই না, অত বেশি বর আমার জন্য আমার কোনো চাওয়া নাই, আমার সন্তানের জন্য আমার একটা চাওয়া আছে, সেটা হচ্ছে আমার সন্তান যেন দুধে ভাতে থাকে, সেজন্য ভালো থাকে। দুধে ভাতে থাকা মানে কি, দুধ আর ভাত সবসময় খাবে এমন কিছুকে নাকি? দুধে ভাতে থাকা মানে ভালো থাকা, সুস্থ থাকা, সলভেন্ট থাকা। বুঝতে পারছো তো? এই যে পিতার যে রূপ, আমার সন্তান যেন ভালো থাকে, আমার জন্য কোনো চাওয়া নাই, এটা বঙ্গ পিতার শাশ্বত রূপ। পিতার এমনই হয় সারা পৃথিবীতে। ওই যে হুমায়ুন আমাদের একটা লাইন লেখা আছে দেখবা, যে পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে কিন্তু একজনও খারাপ বাবা নেই। এখন কিয়ামতের আলামত সেটা আলাদা তো বিষয় রে ভাই, ওটা ভিন্ন জিনিস। কালকে এক নিউজ দেখলাম যে পুলিশ 7 বছর পর ইনভেস্টিগেট করে বের করছে বাবা মেরে ফেলছে তার মেয়েকে। টার্গেট কি, মেয়ের জামাইরে ফাঁসাই দিবে। তো মেয়ের জামাইরে ফাঁসানোর জন্য নিজে মেয়েকে বাবা মেরে ফেলছে। এটা তো পশু। এ তো মানুষ, মানুষ হওয়া লাগবে আগে, তারপরে না মানুষের মধ্যে ভালো আছে, মানুষের মধ্যে খারাপ আছে। কিন্তু যেটা মানুষ না, ওটার কথা তো ভিন্ন, সে তো পশু। পশুর থেকে অধম, পশ্চাধম, তাই না? তো আসলে পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে কিন্তু একজনও খারাপ বাবা নাই। বাবার এমনই হয়। আমি আমার স্টুডেন্টদেরকে বলি যে তোমাদের হয়তো বাবা মার কথা শুনতে অনেক সময় ভালো লাগে না, মনে হয় তারা আনস্মার্ট, আমরা অনেক কিছু বুঝি, তো তাদের কথা কেন শুনবো। খবরদার, তুমি অনেক কিছু বুঝো মানে তুমি কিছুই বুঝো না, মনে রাখো। এই জন্য কখনোই, ছেলে যত বুদ্ধিমানই হোক, কিছু জায়গা আছে এখানে ছেলেরা যুক্তি পরামর্শ বোঝের জন্য বাবা মার মুখাপেক্ষী আজীবন। ওই জায়গাকে তারা যত যত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তারা নিক না কেন, ওটাকে তারা কোনোদিন ওভারকাম করতে পারে না, পারবেও না। তো আমার সন্তান, পরীক্ষাটা আসে যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই প্রার্থনা কার, ঈশ্বরী পাটনির। ওকে। আর মঙ্গল যুগের সর্বশেষ কবি ভারতচন্দ্র, কারণ হচ্ছে মঙ্গল কাব্যের সর্বশেষ কবি, এরপরে মঙ্গল কাব্য লেখা হয় নাই, এবং তার উপাধি হচ্ছে গুণাকর, রায় গুণাকর না, উপাধি হচ্ছে গুণাকর, তার নাম হচ্ছে ভারতচন্দ্র রায়। ভারত চন্দ্র রায়, এটা তার উপাধি। আর যেটা গুণাকর, সরি আমি দুঃখিত, ভারতচন্দ্র তার নাম, আর গুণাকর হচ্ছে উপাধি। তো এখানে বলছে রায় গুণাকর উপাধি না, রায় গুণাকর না, গুণাকর উপাধি। কারণ গুণাকরকে তুমি সন্ধি করো, গুণ যোগ আকর, আকর শব্দের অর্থ হচ্ছে গিয়া খনি, আকর মানে খনি, গুণাকর মানে গুণের খনি। ওকে। তারপরে আসলে তাকে উপাধি দিয়েছিলেন রাজা, সম্ভবত কৃষ্ণচন্দ্র। এরপর অন্নদা মঙ্গল কাব্যের বিখ্যাত উক্তি দেখো, ভারতচন্দ্রকে কিন্তু আরেকটা নামে ডাকা হয়, জানো কি না? ভারতচন্দ্রকে বলা হয় পণ্ডিত কবি, ভারতচন্দ্রকে পণ্ডিত কবি বলা হয়। এরপরে বলা হয় মধ্যযুগের নাগরিক কবি। নাগরিক কবি মানে আধুনিক কবি আর কি, অর্থাৎ উনি মধ্যযুগের মানুষ হয়তো শেষ দিকের, কিন্তু এই ভদ্রলোকের চিন্তা ভাবনাগুলো খুব আধুনিক, অথেন্টিক একেবারে। আধুনিক চিন্তা ভাবনা একটা বিশাল রিফ্লেকশন আমরা তার মধ্যে দেখি। কেমনে দেখি, আসো তোমার দেখাই। নগর পুরিলে দেবালয় কি এ রায়, অর্থ বুঝো, শাব্দিক অর্থটা দেখো। একটা বড় শহর, সবটা পুড়ে গেছে, তার মধ্যে মনে করো দুটো মন্দির ছিল, দেবালয়, দেবের দেব যোগালয় বা দেবতার আলয়, দেবালয়। তো এটা কি মন্দির কি আর বাকি আছে নাকি? পুরা শহর পুড়ে গেছে, এর মানে ভিতরে মন্দির ছিল সেটাও পুড়ছে। নগর পুড়ে গেলে দেবালয় বাঁচে না। অর্থাৎ তোমার সিনিয়র যদি তোমার সামনে অসম্মানিত হন, তোমার ইজ্জত কি আর থাকে নাকি? বাবা যদি অসম্মানিত হন তাহলে কি ছেলের ইজ্জত থাকে? বাবা অসম্মানিত মানে ছেলের ইজ্জত চলে গেছে। তো বড়র ইজ্জত চলে গেলে তার যে জুনিয়র তার ইজ্জত থাকে না। নগর পুড়ে গেলে দেবালয় বাঁচে না।
আচ্ছা, তারপরে হচ্ছে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, তোমরা যে পড়ো ডু অর ডাই, এই কথার বাংলা কাব্যিক রূপ হয় মন্ত্র সাধিত হবে, হয় আমি সাকসেস হব, না হয় আমি মরবো। এই যে প্রতিজ্ঞার দৃঢ়তম রূপ, কাব্যিক প্রকাশ। তারপরে বড়র প্রীতি বালির বাঁধ, এটার আরেকটা লাইন আছে, ক্ষণেকে হাতের দড়ি ক্ষণেকে চাঁদ, আমি যুক্ত করে দিই, ক্ষণেকে হাতের দড়ি ক্ষণেকে চাঁদ। আজকে আমরা এত বছর পরে একবিংশ শতাব্দীর এই পয়েন্টটা এসে আমরা বুঝি এটা, যে বড় লোকের চিন্তা ভাবনা গুলো একটু ভিন্ন। আমার কথা কোনো বড় লোক যদি শুনতে থাকো তাহলে মাইন্ড করো না, হ্যাঁ। দেখবা সিনেমায় আছে এই কথা, যে বড় লোকের মেয়েদের প্রেমের কোনো সিস্টেম নেই। আজকে বলতেছে আই লাভ ইউ, পরের দিন বলতেছে সামনে থেকে যাও, গেট লস্ট। কারণ তাদের অনুভূতির জায়গাগুলো একটু বেশি ফ্লাকচুয়েট করে। সবাই না, সবাই না, যারা ভালো তারা খুব ভালো, ঠিক আছে। তবে নর্মালি তাদের কাছে লাইফের সব ফিলোসফি আসে না তো। মানে আয়মান সাদিকের একটা কথা আছে, দেখো, সে বলছে এক জায়গায়, মধ্যবিত্ত ঘরে জন্ম নেওয়ার সুবিধা হলো অনেক কিছু অটো শিখা যায়। কথা কিন্তু সত্য, তাই না? তুমি যখন মধ্যবিত্ত ঘরে জন্ম হবা, অনেক কিছু তুমি অটো শিখে ফেলবা। মানে জীবন তোমাকে এত বেশি এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে নিয়ে যাবে, না শিখে উপায় নাই, তুমি শিখবাই। তোমাকে কষ্টের সিচুয়েশনের মুখোমুখি দাঁড় করাই দিবে। এটা শুধু তার জন্য না, এটা সবার জন্য এই কথাটা প্রযোজ্য। তো এখন খেয়াল করো তো, মধ্যবিত্ত ঘরে জন্ম নিলে তুমি খুব সিম্পলি অনেক কিছু শিখে ফেলবা। তুমি টেরও পাবা না কত সহজে, কত সিম্পলি তুমি এই জিনিসগুলো শিখবা। বুঝতে পারছি? তো এখন এই কথাটা এখানে বলছে যে বড়র পিরিতি বালির বাঁধ, তুমি যদি বড় লোকের ঘরে জন্মাও তাইলে হয়তো খুব সিম্পলি, খুব অভাব ছাড়াই শিখে ফেলবা, এবং পরবর্তীতে অনুভূতির দাম দিতে শিখবা না। এই জন্য বলছে আহ ক্ষণেকে হাতে দড়ি ক্ষণেকে চাঁদ। কথা কি বুঝছো? অর্থাৎ কখন কি হবে, কখন কখনো ভালো, কখনো খারাপ। হুম। তো এটা তুমি নিজেও বুঝতে পারবা না আর কি, কখন কি হবা। যা হোক, এরপরের অংশটা নিয়ে একটু কথা বলি। দেখো, কড়িতে বাঘের দুধ মেলে। কড়িতে বাঘের দুধ মেলে মানে হচ্ছে, তুমি যখন টাকা খরচ করতে পারবা তখন যে কোনো জিনিস তোমার কাছে খুব সিম্পল, তুমি খুব ইজিলি এটাকে রিচ করতে পারবা। টাকা আছে মানে অসুবিধা নেই, বাঘের দুধ খাইতে পারবা তুমি। বাঘের কাছে যাওয়া তো কারো, মানে বুঝতে পারো জীবনের হুমকি আছে। টাকা থাকলে কোনো মা বাঘ মনে করো তার বাচ্চাকে দুধ খাওয়ায়, তারা মনে করো তুমি 30 জনের টিম পাঠাইলা বনরক্ষী দিয়ে, তারপরে তার আগে তারে তীর মেরা দিল, দিয়ে অজ্ঞান করে ফেরালো 3 ঘন্টার জন্য। টেম্পোরারি অজ্ঞান করে তো। হিংস্র পশুদেরকে চিকিৎসা করে কিভাবে? ওইভাবেই। তো মনে করো এরকম শুট করা যায়, সিস্টেম আছে, ওকে লাগবে অজ্ঞান হয়ে যাবে। অজ্ঞান হয়ে আবার নির্দিষ্ট টাইম পরে সে আবার জ্ঞান ফিরে পাবে, তার মাঝখানে তার অপারেশন কাটাছিড়া গুলো, ব্যান্ডেজ ব্যান্ডেজ গুলো করা হয়। তো মনে করো বাঘ অজ্ঞান হয়ে গেল, তারপরে দুধ দোহন করে নিয়ে আসলে, তুমি বাঘের দুধ খাইলা। একে সবাই পারবে নাকি? শাব্দিক অনুবাদ। তো উনি উনি এটাই বুঝাইছেন যে টাকা দিলে সব হয়, মানে এই না তুমি বাঘের দুধ নিয়ে এসে খাবা, এটা খুব কঠিন কাজ। বাট ইফ ইউ হ্যাভ মানি, নাথিং ইজ ইম্পসিবল। ওকে। তারপরে বলা হচ্ছে জননী জন্মভূমি জননী স্বর্গের গড়িয়াসী। কথাটা হচ্ছে, মূল কথাটা এরকম, এখানে সহজ করে লেখা হয়েছে, জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী। জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী, মানে মা মাতৃভূমি স্বর্গের থেকেও শ্রেষ্ঠ। মারাত্মক কথা। একজন মধ্যযুগের দিকের একজন কবির এই লেভেলের অনুভূতি, বুঝো তুমি তার লেভেলটা কি। ওই সময়ে সে বলতেছে ভারতচন্দ্র মারা গেছে তোমার 1860-62 দিকে, 1760-62 দিকে। তাইলে 1800 সাল আসার আগে মারা গেছে উনি। দেখো কি লেভেলের তার হচ্ছে, এটাকে কি বলে, আহ, উৎস ইয়ের জায়গাটা, উপলব্ধির জায়গাটা। তখন দেশপ্রেম বলতে বাঙালি সমাজে এই ধারণাটা কত বেশি প্রতিষ্ঠিত ছিল, আর মানুষ আর কি এটাকে চিন্তা করতো, ওই লেভেলের চিন্তা কি মানুষের ছিল? বাট তিনি কিভাবে বলছেন, জননী জন্মভূমি স্বর্গাদৌ পিগরীয়সী, মা এবং মাতৃভূমি স্বর্গের থেকেও কি বেশি উত্তম। এরপরে আসো মহাভারত। মহাভারত, রামায়ণ, তারপরে একটু দেখো ছবিটার দিকে তাকাও, ভাইয়া বলতেছি। দেখো, তারপরে শাহনামা ইত্যাদি কিছু কথাবার্তা এখানে দেওয়া আছে। দেখো, সহজ করে যদি বলি, মহাকাব্যের সংজ্ঞাটা তোমাদের কাছে একটু ক্লিয়ার করা উচিত, তাই না? মহাকাব্য কি? মহাকাব্য শব্দের অর্থ
বড় সাইজের কাব্য, বড় সাইজের কাব্য শাব্দিক অর্থ। তো সাহিত্যে মহাকাব্যের ব্যাখ্যা কি? সাহিত্যে মহাকাব্যের ব্যাখ্যা হচ্ছে ইতিহাস বা পুরাণের প্লটকে নিয়ে, ইতিহাস বা পৌরাণিক, ওই হয় ঐতিহাসিক হবে না হয় পৌরাণিক হবে, ইতিহাস বা পুরাণের প্লটকে নিয়ে যদি কোনো বিশাল আকারের কাব্য লেখা হয় যেখানে গল্প বলা হয় নর্মালি, এমন কাব্য বা কবিতাকে মহাকাব্য বলে, সোজা কথা। মানে এটার প্লট নির্ধারণ করে দেওয়া আছে, হয় এটা ঐতিহাসিক হবে প্লট, না হয় হবে হলো পৌরাণিক, হয় ঐতিহাসিক হবে না হয় পৌরাণিক হবে, এমন কোন প্লট থেকে যদি বিশাল কাহিনী বা কাব্য বর্ণনা করা হয়, চরিত্র থাকে, সেগুলো মহাকাব্য হয়। সিম্পলি উপন্যাসে যেটা হয়, উপন্যাসে গদ্যের বিবরণটা দেওয়া হয়, আর মহাকাব্যে কাব্যের বিবরণ দেওয়া হয়, কবিতায় বলা হয়, আর কিছু না, গল্পই বলা হয়, ওখানেও চরিত্র থাকে। আচ্ছা, তো পৃথিবীতে জাত মহাকাব্য সেরকম 4টা। এখন জাত মহাকাব্য কি? মহাকাব্য 2 রকম। একটা হচ্ছে জাত মহাকাব্য, একটা হচ্ছে সাহিত্যিক মহাকাব্য। তো জাত মহাকাব্য এই 4টা। জাত মহাকাব্য মানে কি বোঝায়? যে মহাকাব্যগুলোর কাহিনী আগে মানুষের মুখে মুখে ছিল, পরে এগুলাকে সাহিত্যিকরা মহাকাব্যে রূপান্তর করছেন, এমন হলে তাকে জাত মহাকাব্য বলে। তাহলে এখানে দুইটা দুইটা ফেজ বুঝতে হবে। প্রথমত, মানুষের মুখে মুখে আগে থেকেই ছিল, সাহিত্যিকরা পরে সেটাকে কি করছেন, সাহিত্য রূপান্তর করছেন, এমন হলে তারা জাত মহাকাব্য বলে। অর্থাৎ এই রামায়ণ মহাভারত এগুলোর কাহিনী মানুষের মুখে মুখে ছিল পুরাণ থেকে, পরবর্তীতে এগুলাকে রামায়ণ লিখছেন হচ্ছে বাল্মীকি মুনি, আর মহাভারত লিখেছেন শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব, কবিতায় বা কাব্যে রূপান্তর করছেন। আর ইলিয়াড এবং ওডিসি এই দুটি হচ্ছে গ্রিক ভাষায় রচিত। একজন অন্ধ কবি হোমার, এই যে দ্য ইলিয়াড অব হোমার, এই হোমার একজন গ্রিক কবি ছিলেন। তিনি দেখতে পাইতেন না, মুখে মুখে বলতেন, বাকিরা লিখে নিত। এখানে কতটা ক্যামেরায় কতটা ক্লিয়ার আমি জানি না এই ছবিটা, দেখো সম্ভবত খুব ভালোই তোমরা দেখতে পাচ্ছ, দেখতে পাওয়ারই কথা। এখানে যুদ্ধ দেখাচ্ছে, দেখো যুদ্ধ। তো ইলিয়াডের যুদ্ধ আছে। আরো সহজ করে যদি বলি, এই ইলিয়াড নিয়ে একটা সিনেমা হয়েছে, এত ঝামেলার দরকার নাই, বলে দেই। হেলেন অফ ট্রয়, বা শুধু ট্রয় বলে এটাকে, হ্যাঁ। এই ট্রয় ছবিটা দেখি নিও, বলিউডের হলিউডের ছবি, ব্র্যাড পিটের বিখ্যাত একটা সিনেমা। ওই যে তোমার ট্রয় ছবি বলে যে নারীর জন্য ট্রয় নগরী ধ্বংস হয়ে যায়, একটা কাহিনী আছে না। ওখানে স্পার্টা এবং ট্রয় দুটা শহর, মাঝখানে ভূমধ্যসাগর। ট্রয় হচ্ছে তুরস্কে, স্পার্টা হচ্ছে গ্রিসে, মাঝখানে দেখবা সাগর। তো স্পার্টা অনেক শক্তিশালী, আর দুই রাজ্যের মধ্যে সম্পর্ক খুব খারাপ আর কি, হ্যাঁ, স্পার্টার মধ্যে আর ইয়ের মধ্যে। তো অর্থাৎ একটা শহর হচ্ছে স্পার্টা, আর একটা হচ্ছে তোমার ট্রয়। স্পার্টা হচ্ছে গ্রিসে, আর ট্রয় হচ্ছে টার্কিতে। তো তাদের সম্পর্ক খারাপ। এক পর্যায়ে সম্পর্ক তাদের হচ্ছে ভালো হয়, ভালো হইলে ট্রয়ের মানুষ করা দাওয়াত দেয় যে আপনারা আমাদের এখানে এসে দাওয়াত খাওয়া যান। তখন ট্রয়ের লোকজন স্পার্টায় বেড়াইতে যায়, অনেকদিন বেড়াতে আবার ফিরে আসে। আসার সময় একটা আকাম করে ফেলে। ট্রয়ের যে প্রিন্স ছিল, ওর নাম হচ্ছে প্যারিস। এটা শহরের নাম না, যুবরাজের নাম, ট্রয়ের যুবরাজ। প্যারিস কি করে, ওই স্পার্টার যে রানী ছিল, সেই রানী হেলেনকে এই বদমাইশে প্রেম করে ভাগায় লয়ে চলে আসে, বুঝছো। এই স্পার্টার যে রাজা, তার স্ত্রী হচ্ছে হেলেন। এখন সমস্যা হলো, রাজা হইলো বুইরা, আর হেলেন হলো তখনকার সব থেকে সুন্দরী রমণী। দুনিয়া সবাই জানে যে হেলেন সব থেকে সুন্দর। তো এখন কোনো মেয়ে তো বুইরা বেড়ার ঘর করবে না, এটাই তো স্বাভাবিক, তাই না? তো হেলেন স্পার্টার রানী, কিন্তু জামাই বুইরা। আর প্যারিস হচ্ছে ট্রয়ের রাজকুমার, সে সুন্দর মাশাল্লাহ দেখতে, আমার মতো, বুঝছো। তো এখন এই প্যারিস কি করে, হেলেনকে ভাগায় নিয়ে চলে আসে, কেউ জানে না। এখন তারা বেড়াডেরা চলে আসে, আসার সময় ভাগায় নিয়ে আসছে। এখন জাহাজগুলো যখন একদম মাঝ সাগরে, তখন প্যারিসের বড় ভাই হচ্ছে তোমার হেক্টর। এই হেক্টরকে প্যারিস গিয়ে বলে, বড় ভাই তাকে অনেক শ্রদ্ধা করে, এবং হেক্টর হচ্ছে ট্রয়ের পক্ষে সব থেকে বড় বীর। হেক্টর হেক্টরকে গিয়ে প্যারিস বলে যে ভাই, কাম তো এটা করে আলছি। কি করছস? যে আমি তো এই যে লইছি। তখন নৌকার এক জায়গায় নিচে লুকায় রাখছে, ওখানে দেখায় লয়া লইছি আমি। তখন হেক্টর বলছে ওই জায়গায়, পরিষ্কার যদি ছবিটা দেখো তোমরা, যে তুমি ভুল করেছো, তুমি জানো না তুমি কত বড় ভুল করেছো, এবং তার মাসুল কত কঠিন ভাবে দিতে হবে। এখনই জাহাজ ঘোরাবো, তাকে সসম্মানে তার রাজ্যে ফিরাই দিয়ে আসবো।
এই কথা বলার পর এখন হেলেনও কান্দে, প্যারিসও কান্দে, কারণ তারা তো একে অপরকে ভালোবেসে আলছে, কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না। প্যারিস কান্না করতেছে, হেলেনও কান্না করতেছে, কেউ কাউকে ছাড়া বাঁচবে না। তখন হেক্টর ছোট ভাইয়ের এই অনৈতিক কাজ, অন্যায় কাজকে মেনে নেয়, নিয়ে ফিরে চলে আসে। এখন স্পার্টার তারা যখন দেখে রানী মিসিং, বুঝতেই পারো কি হবে। এমনিতে তারা অনেক বেশি শক্তিশালী ট্রয়ের তুলনায়, তারা তখন আবার শত শত জাহাজ সৈন্যদের রেডি করে এবং এসে ট্রয়ে হামলা চালায়। ট্রয়ের তারা প্রতিরোধ করার চেষ্টা করে, ফাইট হয় প্রচন্ড, কিন্তু শেষমেশ ট্রয় পেরে ওঠে না স্পার্টার মানুষের সাথে। ওরা ট্রয়কে জ্বালায়া পুরায়া ছারখার করে দেয়। ওই যুদ্ধে হেক্টর মারা যায়, খুব কঠিন সে দৃশ্য। হ্যাঁ, আমি সেই দৃশ্য নারেট করবো না। তো মারাত্মক দৃশ্য, তোমরা এই সিনেমা চাইলে একটু দেখে নিতে পারো। ঠিক আছে, ছবিটা খুব সুন্দর, লাইফে মারাত্মক ফিলোসফি আছে। এবং স্পার্টার পক্ষে যে সব থেকে বড় বীর অ্যাকিলিস, অ্যাকিলিসের ক্যারেক্টার করছে ব্র্যাড পিট, মানে ইমপ্রেসিভ, নেগেটিভলি হিরো, সোজা কথায় বুঝাইতে পারছি এবার? ওটা বিদ্যুৎ জামালের মতো আর কি, নেগেটিভলি সেই হিরো। তো একটু দেখো, সিনেমাটা দেখলে বুঝতে পারবা ইতিহাস ইলিয়াডকে ওই জায়গায় তুলে আনা হয়েছে। এটা মূলত ইলিয়াড, এই মহাকাব্যের কাহিনী। আর ওডেসি হচ্ছে এই যে ট্রয়ে যে তারা আসলো না, এসে জ্বালাইলো পুরাইলো, সব ধ্বংস করে দিল, দিয়ে আবার তারা যে স্পার্টায় ফিরে গেল, তাদের যে ব্যাক করার যে কাহিনী, সেটা হচ্ছে ওডেসি। বুঝছো, একই প্লটের উপরে দুইটা স্টোরি। ওকে, হোমারের লেখা। অন্ধ, এই মহাকবি অন্ধ ছিলেন। এরপরে মহাভারতের কিছু তথ্য এখানে দেখো। রচয়িতা বেদব্যাস, ওনাকে ব্যাসদেব বলে। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন, ব্যাসদেব, উনি দ্বীপে জন্মেছিলেন বলে তার নাম দ্বৈপায়ন। দ্বৈপায়ন শব্দ অর্থ তিনি দ্বীপে জন্মগ্রহণ করেছেন, দ্বীপ হতে জাত। আচ্ছা, মহাভারত সংস্কৃত ভাষায় রচিত এবং এর খণ্ড 18টা। শ্লোক সংখ্যা হচ্ছে 85,000, একক, দশক, শতক, হাজার, অযুত। মানে এটা কথা আছে দেখবা, যে যা নেই ভারতে তা নেই ভারতে। মানে মহাভারতে যেটা নাই, এটা ইন্ডিয়াতেও নাই। যা নেই ভারতে তা নেই ভারতে। এই ভারত মানে হচ্ছে মহাভারত, আর এই ভারত মানে হচ্ছে ইন্ডিয়া। মহাভারতে যা নাই ইন্ডিয়াতেও তা নাই, এ কথাটা ইন্ডিয়াতে প্রচলিত আছে। এত বিশাল মহাভারত, এত বিশাল তার কলেবর, এত বড় তার প্লট। এটা মূলত কুরুক্ষেত্রের যুদ্ধ নিয়ে, অভিমন্যু, অর্জুন, কর্ণ, দ্রৌপদী ইত্যাদি। বাকি তথ্য এখানে আছে, নিজের মতো করে দেখে নিও, কারণ মহাভারত পড়াইতে গেলে তো টাইম লেগে যাবে এটার ঘটনা যদি বলি। এরপর ভাগবত, এটা পুরাণ, এটা মহাকাব্য না, এটাও ব্যাসদেব রচনা করেছেন এবং বাংলা অনুবাদ করেছেন মালাধর বসু। এবং মালাধর বসু পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন মুসলমান সাহিত্যিকদের। মালাধর বসু অনূদিত ভগবতের নাম শ্রীকৃষ্ণ বিজয়, কারণ ভাগবত হচ্ছে হিন্দু ধর্ম মতে এগুলো সব কৃষ্ণের বাণী, কৃষ্ণের বাণীগুলো হচ্ছে ভাগবত। ওকে, মালাধর বসুর উপাধি হচ্ছে গুণরাজ খান। তারপরে রামায়ণ, এটা তোমার, রামায়ণ হচ্ছে তোমার 24,000 শ্লোকের মহাকাব্য। 7টা খণ্ড আছে, চরিত্র রাম, লক্ষণ, সীতা, রাবণ। বাল্মীকির দুই প্রকার ঢিবি, তার মূল নাম রত্নাকর। এগুলো সব ভাইয়া বলে দিছি অলরেডি। রামায়ণ রচিত হয় তমাশা নদীর তীরে সংস্কৃত ভাষায়, এবং এটার রামায়ণের প্রথম এবং শ্রেষ্ঠ অনুবাদক অনেকেই করেছেন, তবে শ্রেষ্ঠ অনুবাদ যার, ওনার নাম কৃত্তিবাস ওঝা। ঠিক আছে, আচ্ছা। তারপরে তো রামায়ণে রাম এবং লক্ষণ মিলে সীতা উদ্ধার করে এবং সেজন্য যুদ্ধ চালায় কোথায়, লঙ্কায়। সেই লঙ্কায় যুদ্ধ চালায়, সেই যুদ্ধের কাহিনী নিয়ে হচ্ছে তোমার রামায়ণ। তারপরে রামায়ণ, মহাভারত, ভাগবত এগুলো সবই হিন্দু ধর্মে, তবে ভাগবত মহাকাব্য না, ভাগবত মূলত পুরাণ। চন্দ্রাবতী, রামায়ণের প্রথম মহিলা অনুবাদক চন্দ্রাবতী, এবং ওনার বাড়ি কিশোরগঞ্জে ছিল, এবং তার বাবার নাম দ্বিজবংশী দাস। এই দ্বিজবংশী দাস নিজে মনসা মঙ্গলের কবি। উনি মনসা মঙ্গলের একজন কবি, উনি মনসা মঙ্গল কাব্য নিজে লিখছেন। এবং উনি শিল্পী ছিলেন, উনি গায়ক ছিলেন, সুকণ্ঠ গায়ক ছিলেন, তিনি গানও গাইতেন। এবং ওনার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জের পাতোয়ারি গ্রামে। পাতোয়ারি গ্রামে, কিশোরগঞ্জের ছেলেপেলে কইরে তোরা জানোস নি? পাতোয়ারি গ্রামে হচ্ছে ওনার বাড়ি। নিজেদের এলাকার মানুষ, চিনে রাখতে হবে ভাইয়া। তারপরে আসো আমরা মুসলিম সাহিত্য, রোমান্টিক প্রণয় উপাখ্যান, এটা নিয়ে অলরেডি আলোচনা করে দিছি, তোমাদের ভাইয়া বুঝাই দিছি যে দুটোই অনুবাদ। তবে অনুবাদের মধ্যে যদি প্রেম থাকে তখন তারে বলা হয় রোমান্টিক সাহিত্য, আর যদি প্রেম না থাকে তখন এটাকে স্রেফ অনুবাদ বলা হয়। যেমন আমরা কিছুক্ষণ আগে রামায়ণের অনুবাদ পড়েছি, এটা প্রেম নাই, এটা যুদ্ধের কাহিনী, সো এটা স্রেফ অনুবাদ। কিন্তু লাইলি মজনু যদি হয়, নিজামী গঞ্জবির লেখা লাইলি মজনু যদি হয়, তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে রোমান্টিক সাহিত্য বা
রোমান্টিক প্রণয় উপাখ্যান। আচ্ছা, তারপরে আসো মুসলমান কবিগণ হিন্দু ধর্মাচারের পরিবেশের বাহিরে থেকে মানবিক কাব্য রচনা অভিনবত্ব দেখান। এই যে এটা গুরুত্বপূর্ণ তথ্য, কারণ তখন প্রচুর পরিমাণে হিন্দু ধর্ম রিলেটেড বা ইসলাম ধর্ম রিলেটেড দুই পাশেই ধর্মের লেখা আছে, তবে হিন্দু ধর্মের রিলেটেড সাহিত্য বেশি হয়েছে। তোমাদের দেখাইছিলাম ভাইয়া, এই লেকচারের শুরুতে বলছিলাম, বা লেকচার 1-এ চর্যাপদের সময়ও ভাইয়া তোমাদের শোনাইছি এই কাহিনীগুলো, মনে করে দেখো। হ্যাঁ, চর্যাপদ যখন বলছি তখনও বলছি। লেকচার 1 মানে হচ্ছে 1, 2, 3, অর্থাৎ তোমাদের ফার্স্ট পেপারের পরবর্তী পড়া আর কি, বাংলা সাহিত্যের ইতিহাস এই পর্বের পর্ব 1-এ চর্যাপদ পড়ানোর সময় বলছি যে মধ্যযুগে মূলত সাহিত্যের জায়গায় মানুষকে উপজীব্য করেছেন যারা, তারা মুসলমান কবিগণ। ধর্মের বাইরেও যে মানুষ নিয়ে, মানুষের প্রেম নিয়ে, তার চাওয়া পাওয়া, তার আবেগ আকাঙ্ক্ষা, ভালো লাগা খারাপ লাগা, প্রেম বিরহ ভালোবাসা, এসব নিয়েও যে সাহিত্য হতে পারে, প্রথম এই কৃতিত্ব দেখাচ্ছেন মুসলমান কবিগণ। এটা পরীক্ষা আসতে পারে। এরপরে আসো, এ ধারার প্রথম কবি ছিলেন শাহ মোহাম্মদ সগীর। তিনি কে? তিনি গিয়াসউদ্দিন আজম শাহর সময় কাব্য রচনা করেছেন। তারপরে এ ধারার শ্রেষ্ঠ কবি, মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলমান কবি হচ্ছে সৈয়দ আলাউল। রোমান্টিক ধারা আরেকজন বিখ্যাত কবি দৌলতুজির বাহারাম খান। এ ধারার কয়েকটি উল্লেখযোগ্য সৃষ্টি লাইলি মজনু, এগুলো যেগুলা আছে, এলাম মধুমালতী মঞ্জনের লেখা, তারপর ইউসুফ জুলেখা, ইউসুফ ও জুলাইখা আব্দুর রহমান জামিল লেখা, পদ্মাবতী তোমার হচ্ছে মালিক মাহমুদ জায়সির লেখা হিন্দি থেকে, লাইলি মজনু নিজামি গঞ্জবির লেখা ফার্সি থেকে। তো এখানে যেগুলো আছে এগুলো সবগুলো কিন্তু অনুবাদ। তুমি যদি মনে করে থাকো যে এরা ওনারাই লিখছেন, ওনারা লিখেননি, ওনারা অনুবাদ করছেন, তবে এখানে আলাউলের ব্যাপারে একটু কথা আলাদা করে বলতে হবে। আলাউলকে মধ্যযুগের মুসলমান কবিদের মধ্যে পণ্ডিত কবি বলা হয়। তার কারণ আছে। তার কারণ হলো আলাউল পদ্মাবতীর অনুবাদ করেছেন, এটা সত্য, তবে অনুবাদের মধ্যে নিজস্ব অভিনবত্ব দেখাইছেন খুব দারুণ ভাবে। বোঝো নাই মনে হয়। মালিক মোহাম্মদ জায়সি হিন্দিতে লিখেছেন পদুমাবত এই কবিতাটা, বুঝছো? পদুমাবত লিখেছেন হিন্দিতে। কে লিখেছেন? মালিক মোহাম্মদ জায়সি। তো পদ্মাবতী, আলাউদ্দিন খিলজি, রতন সিং কাহিনী তোমরা জানো, কারণ এটা নিয়ে গত 2-3 বছর আগে একটা সিনেমা হয়েছিল। আলাউদ্দিন খিলজির ক্যারেক্টার করছে হচ্ছে রণবীর সিং, তারপরে পদ্মাবতীর ক্যারেক্টার করছে হচ্ছে তোমার দীপিকা পাড়ুকোন, রতন সিং এর ক্যারেক্টার করছে হচ্ছে তোমার শহীদ কাপুর, এবং এই ছবি বানাইছে খুব সম্ভবত সঞ্জয় লীলা বানশালী। বিশাল সিনেমা এটা, তাই না? তো ওই সিনেমাতে যে কাহিনী দেখানো হচ্ছে সেই কাহিনী, যদিও সিনেমা হিট করানোর জন্য কবিতার জায়গাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, অর্থাৎ আলাউদ্দিন খলজিকে খারাপ দেখানো হয়েছে, কিন্তু আলাউদ্দিন খলজি ইতিহাস বলে খারাপ ছিল না, এরকম ছিল না। কিন্তু যে সিনেমাতে তো একটা মানে ভিলেন টাইপের নায়ক তো লাগে, সিনেমা মশলা দেওয়ার জন্য এসব করা হয়েছে, যাকগে সেটা বাদ দাও। তো ওইটাই পদুমাবত থেকে পদ্মাবতী। তো আলাউলের যেখানে বিশেষত্ব সেটা হচ্ছে আলাউল নিজস্ব জ্ঞানে পদ্মাবতীর রূপ বর্ণনায় এবং কাহিনীর বিন্যাসে একটা অভিনবত্ব দেখাইছেন, মূল কাব্যের থেকেও যেটা ছাপায় উঠছে। যেমন ধরো, আমি তোমাকে একটা উদাহরণ যদি দিই, আমরা কোশ্চেন সলভ এটা পাবো। পদ্মাবতীর প্রতি অঙ্গের রূপের বর্ণনা টেনে দিয়েছেন। তার চুল দেখতে কেমন, তার কপাল কেমন, তার ভ্রু কেমন, চোখের পাতা কেমন, তারপরে চোখের এই যে জানি কি কয় জানি এটারে, পাপড়ি কেমন, এটা পড়লে বুঝবা। চোখের পরে নাক কেমন, মুখ কেমন, ঠোঁট কেমন, থুতনি কেমন, এরকম একদম চুলের আগা থেকে নখের আগা পর্যন্ত বললাম, বিবরণ দিয়েছেন, খুব মারাত্মক বিবরণ। ঠিক আছে? তো এক জায়গায় উনি বলছেন তাম্বুল রাতুল হইল অধর পরশে। এখন বিষয়টা বোঝার চেষ্টা করো। এই তাম্বুল শব্দের অর্থ হচ্ছে পান, মেয়েরা পান খায়, লোকেরা এই পান। আর রাতুল শব্দের অর্থ হলো গিয়া লাল, রক্তবর্ণ। তারপরে এই অধর, অধর মানে হলো ঠোঁট। এখন কি কইছে দেখো, তাম্বুল রাতুল হইল অধর পরশে, পান লাল হয়েছে ঠোঁটের পরশে। উল্টা হয়ে গেছে দেখো। নর্মালি কি হয়, নর্মালি মানুষ যখন পান খায়, পানের রসের স্পর্শে, পানের পরশে ঠোঁট লাল হয়ে যায়। আর পদ্মাবতীর বেলায় ঘটছে উল্টা। পদ্মাবতীর ঠোঁট এত সুন্দর, কবি বর্ণনা দিচ্ছেন তার ঠোঁটের সাথে লাগার পরে পান লাল হয়ে গেছে উল্টা। নর্মালি কি, পানের পরশে ঠোঁট লাল হয়, পদ্মাবতীর বেলায় ঠোঁটের পরশে পান লাল হয়েছে। এবার বুঝাইতে পারছি? তাম্বুল রাতুল হইল
অধর পরশে। তো এরকম মারাত্মক লেভেলের বিবরণ এবং উপমার ব্যবহার আছে। এরপরে আরাকান রাজসভা নিয়ে তোমাদের মনে হয় ভাইয়া কিছু বলছিলাম আগের ক্লাসে। আরাকান হচ্ছে তোমার ইয়েতে আহ মিয়ানমারের এখন যেটা রাখাইন রাজ্য, যেটার নাম আগে আরাকান ছিল, বাংলাদেশ সীমান্তে মংডু হয়ে যে রাজ্যটার আমাদের টেকনাফের পর। তো এটা আগে আমাদের চিটাগাং অঞ্চলের সাথে একীভূত অবস্থায় ছিল। ব্রিটিশ পিরিয়ড এটা ভাগ হয়ে পাশে চলে যায় আর কি। হ্যাঁ, তো আরাকান রাজসভার কবিরা কেউ বাঙালি ছিলেন না, ওখানকার লোক ছিলেন। বাট তারা বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি গভীর অনুরাগ দেখেছেন, এটার চর্চা করছেন, এটার পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, যারা এটা চর্চা করছে তাদেরকে টাকা পয়সা দিচ্ছেন আর কি, ওখানে রাখছেন, খরচ দিচ্ছেন, খাওয়াইছেন, যত্ন করছেন, সেটাই। এবং ওটার আরাকান রাজসভার দেখো রিডিং পড়লেই বুঝবা, রোহিঙ্গার আরাকানের প্রথম বসতি স্থাপনকারী মূলধারার সুন্নি মুসলমান, জন্মগতভাবেই তারা আরাকানের নাগরিক, তাদের হাতে পরিপুষ্টি অর্জন করেছে আরাকানের ইতিহাস এবং ঐতিহ্য। মহাকবি আলাউল সহ মধ্যযুগে বাংলা সাহিত্যের বড় বড় কবিরা আরাকানের রাজধানী মুহাইং এ সাহিত্য চর্চা করেছেন এবং আরাকানের রাজধানীকে তাদের সাহিত্যে রোহাং বা রোসাং নামে উল্লেখ করেছেন। এই রোহাঙ্গের অধিবাসীদেরকে রোহিঙ্গা বলা হয়। রোসাং রাজসভা বা রোসাঙ্গ রাজসভা বলতে একটা চ্যাপ্টারই ক্রিয়েট আছে বাংলা সাহিত্যের ইতিহাসে। তো রোহিঙ্গাদের মিয়ানমার রাজনীতিতে অংশগ্রহণ ছিল, তাদের সক্রিয় কর্মকাণ্ড ছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এরা নিজেদের কারণে নিজের এই অবস্থায় আসছে। নইলে 11 লাখ রোহিঙ্গার পিঠে কেউ পাঠাই দিতে পারে? এরা কোনো প্রোটেস্ট করে না, এগুলা জানে খালি বাচ্চা জন্ম দিতে। বাংলাদেশে আসছে 17 সালে, কয় বছরের হইলো, 2.5 লাখ বাচ্চার জন্ম দিছে, কোনো কাম নাই, এটাই করে বসে বসে। বুঝতে পারছেন? তো ব্রাশ ফায়ার দেশে মারা ফেলা উচিত। কারণ তোর 11 লাখ মানুষকে কেমনে আর্মিরা এত একদম ছাপা করে মাইরা দেশ তাড়ায় দেয়, তোরা কি করছিলিস? তারা যদি প্রোটেস্ট করতে এমনটা করতে পারে? তো এরা হলো তোমার ওই যে বললাম অথর্ব। যাই হোক, এটা আন্তর্জাতিক আলোচনা করবো এগুলো নিয়ে আবার। তো আরাকান রাজসভায় যেসব কবি পৃষ্ঠপোষকতা অর্জন করেছিলেন তাদের মধ্যে হলেন দৌলত কাজী, মর্দন কোরেশি মাগন ঠাকুর, আলাউল, আব্দুল করিম খন্দকার, শমসের আলী প্রমুখ। কোরেশি মাগন ঠাকুর হিন্দু না মুসলমান, এরকম প্রশ্ন আমি জানি, আমাকে করতে পারো তোমরা যদি সামনে পাইতা। মুসলমান। ঠাকুর ওনার নামের সাথে আছে হিন্দুদের পদবী, বাট এটা মুসলমান। বাংলাদেশে একজন বিখ্যাত মানুষ আছে তাহেরউদ্দিন ঠাকুর আমাদের ইতিহাসে। তারপরে একজন লোক আছে আব্দুর রহমান বিশ্বাস, উনি একজন বিচারপতি ছিলেন, আব্দুর রহমান বিশ্বাস। এরকম ক্রস কানেকশনের কিছু উপাধি আছে, বুঝছো? আমার এক বন্ধু আছে মিজানুর রহমান সিনহা, তো সিনহা তো হিন্দুদের হয় উপাধি, বাট সে কিন্তু মুসলমান। এই কিছু ক্রস কানেকশনের উপাধি থাকে, বুঝছো? দেখো, আচ্ছা, এরা আরবি ফার্সি কিংবা হিন্দি থেকে উপকরণ গ্রহণ করলো, মানে এই কবিরা মধ্যযুগে বাংলা ভাষায় কাব্য রচনা করে স্বকীয় প্রতিভার পরিচয় রেখেছেন। আরাকান রাজসভার প্রথম কবি দৌলত কাজী এবং শ্রেষ্ঠ কবি আলাউল। শ্রেষ্ঠ কবি শুধু আরাকান রাজসভার জন্য না, সোজা কথায় যদি বলি মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলমান কবি, আমি লিখে দিই পাশে, এটা পরীক্ষা আসতে পারে। প্রথম কবি তো শাহ মোহাম্মদ সগীর, কিন্তু মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবি আলাউল, এটা মাথায় রাখবা। তারপরে দেখো আহ এখানেও আছে শব্দ। আচ্ছা, তারপরে আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি দৌলত কাজী, তিনি সপ্তদশ শতাব্দীতে চট্টগ্রামের রাউজানের সুলতানপুরের কাজীপাড়ায় জন্মগ্রহণ করেন। সপ্তদশ মানে 1600 সালের পর। আলাউল, মহাকবি আলাউলের মৌলিক রচনা আক্তালনামা পদাবলী, মানে উনিও পদাবলী লিখেছেন। ওই যে পদাবলী সাহিত্য বলছিলাম তোমাদের, রাধাকৃষ্ণের প্রেম বিষয়ক। আক্তালনামা এটা সঙ্গীত বিষয়ক লেখা। বুঝা গেছে? আচ্ছা, আলাউলের ব্যাপারে মাথায় রাখো। এরপরে মৈথিলি ও বাংলা ভাষার মিশ্রণে সৃষ্টি হয়েছে, আমরা বলছিলাম এটা কৃত্রিম কবি ভাষা আছে, তাই না? সেটার নাম কি? সেটার নাম ব্রজবুলি। ব্রজবুলি বা ব্রজধাম মানে হচ্ছে কৃষ্ণের ধাম, কৃষ্ণের এলাকা। তো কৃষ্ণ বিষয়ক বুলি আর কি, নামেই বোঝা যাচ্ছে ব্রজবুলি। মৈথিলি ভাষা আর বাংলা ভাষা। মৈথিলি কোথাকার ভাষা? বিহারের মিথিলা অঞ্চলের ভাষা। এটা আসছে হচ্ছে তোমার 19-20-এ। তোমাদের যেহেতু বলছিলাম যে এটা কেবল বিসিএস এ আসে না, তোমাদেরও আসে। এটা কি বঙ্গবন্ধু শেখ মুজিব, তারপরে কি মেরিটাইম কিছু একটা ইউনিভার্সিটি হবে, আমি দুঃখিত সবটারে ভাঙতে পারতেছি না, বুঝতেই পারো। শেষে যে সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি, এতে করে কোনো সন্দেহ নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হ্যাঁ ঠিকই তো আছে। হ্যাঁ 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 ঠিক আছে, কেন পারবো না, মানে লম্বা দেখে ঘাবড়ে গেছিলাম রে। বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি, ওই গোপালগঞ্জ যেটা বানাইছে ওইটা, তাই না? এমন ভাবে সংক্ষিপ্ত গুলো করে, এগুলো অনেক সময় ভাঙা মুশকিল হয়ে যায়। যেমন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা যখন আমি প্রথম দেখছিলাম ঘাবড়ে গেছিলাম। দেখ, হাজী মোহাম্মদ দানেশ সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি, কয়টার ভাঙবো কিটা? খুব ব্যতিক্রম লাগতেছে না? আচ্ছা, তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে ইতে আসছে 19-20 সেশনে। তাহলে দেখতো কত ডেপথের কোশ্চেন ইউনিভার্সিটিতে চলে আসছে। এটা বিসিএস এর কোশ্চেন হুবহু রিপিট হয়ে গেছে। হ্যাঁ, আমি দেখাবো বিসিএস এ কিভাবে আসছে, কখন আসছে। পদাবলী সাহিত্য কোন বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে? ওরে বাবা, বিশ্ববিদ্যালয়ে এমন প্রশ্ন আসছে, রাধা কৃষ্ণের প্রেম। তাহলে তো যা পড়াইছি ঠিকই পড়াইছি, এবং যা বলছি খুব গভীরভাবে পড়তে হবে বলছি। সো জান প্রাণ দিয়ে পড়বা। পদাবলী বললে আমরা কি বুঝবো? রাধার কৃষ্ণের প্রেম বুঝবো। অনেকবার বলছি এই কথা। শূন্য পুরাণ কাব্য কার রচনা? এটা কে ইউ মানে খুলনা ইউনিভার্সিটির এতে আসছে। শূন্য পুরাণ লিখেছেন রামাই পণ্ডিত। ভাইয়া, মধ্যযুগ, অন্ধকার যুগ, জান প্রাণ দিয়ে পড়তে হবে, তাই না? এবং শূন্য পুরাণ মূলত একটা চম্পু কাব্য। চম্পু কাব্য মানে হচ্ছে গদ্য ও পদ্য মিশ্রিত কাব্য, মানে কিছু পদ্য লেখা কিছু গদ্য লেখা, যেখানে ছন্দের তাল মিলাইতে পারে না সেখানে গদ্যে লিখে দিছি আর কি। ওকে, এরকম কাব্যকে চম্পু কাব্য বলে। বাংলার প্রথম রামায়ণ অনুবাদ করেন কে? কৃত্তিবাস ওঝা। বানান দিকেও খেয়াল করো, বানানগুলো ভালো মতো দেখো। কৃত্তিবাস, নট কৃতি, নট কৃতি, নট কীর্তি, কৃত্তিবাস ওঝা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়েছিল? গোয়ালগড় থেকে। বাঁকুড়ায়, পশ্চিমবঙ্গের বাঁকুড়ার বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ, তাই না? আবিষ্কারকে ভদ্রলোক, গোয়ালগড় থেকে উনি এটাকে আবিষ্কার করেছিলেন। আচ্ছা, তারপরে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের ইয়ে থেকে 44-এর কোশ্চেন, এটা আমরা পড়েছি শ্রীকৃষ্ণ কীর্তনের কাব্য, কাহিনী তোমাদের ভাই শোনাইছি, এবং আবিষ্কার কোথা থেকে সেটাও বলেছি 1909 সালে। তারপর দেখা হচ্ছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই মনোবাঞ্ছাটি কার? এই মনোবাঞ্ছা ছিল ঈশ্বরী পাটনি। ভারতচন্দ্র রায়ের অন্নদামঙ্গল কাব্যে আমরা দেখছি এই কথাটা কে বলছিল? ঈশ্বরী পাটনি বলছিল। যখন দেবী অন্নদা তাকে বর চাইতে বলছিল, তখন সে বলছিল তার ছেলে, অর্থাৎ সন্তান আর কি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আমার সন্তান যেন ভালো থাকে। তারপর দৌলতজি বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন? এটা কি গিয়াসুদ্দিন আজম শাহ, নাকি কোরেশিম আগুন ঠাকুর, নাকি সুলতান বরবক শাহ, নাকি জমিদার নিজাম শাহ? আচ্ছা, এখান থেকে উত্তর কোনটাকে নিব? যখন দৌলতজি বাহরাম খান জিন্দা ছিলেন, তার সমসাময়িক এখানে যারা, তাদের মধ্যে উনি পৃষ্ঠপোষকতা পাইছিলেন কার কাছ থেকে? সাহায্য পাইছিলেন কার কাছ থেকে? একটু আসো, যদি আমি হিসাব করি, কোরেশি মাগন ঠাকুর এবং দৌলতজি বাহরাম খান তারা প্রত্যেকেই রাইটার, এবং মাগন ঠাকুরের সহায়তা পাইছিলেন আলাউল। ঠিক আছে, সো কোরেশি মাগন ঠাকুরের সাথে আলাউলের সম্পর্ক, দৌলতজি বাহরাম খানের না। এখান থেকে যদি বলো যে কার সাহিত্য সৃষ্টিতে কারটা পাইছিলেন, তাহলে জমিদার নিজাম শাহ, এটা হলো উত্তর। ওকে, তারপর মহাকবি আলাউল রচিত কাব্য, অবশ্যই এখান থেকে হচ্ছে চন্দ্রাবতী, পদ্মাবতী, মধুমালতী, লাইলী মজনু। পদ্মাবতী, পদুমাবত, ওটার অনুবাদ পদ্মাবতী। বৈষ্ণব পদ্মাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? ব্রজবুলি। সন্ধ্যা বা সান্ধ্য ভাষার সাথে সম্পর্ক হচ্ছে তোমার এটাকে কি বলে, চর্যাপদের। তো বৈষ্ণব পদ্মাবলীর সাথে হচ্ছে ব্রজবুলি। খনার বচনের মূল ভাব কি? লৌকিক প্রণয়, শুদ্ধ জীবন যাপন, সামাজিক মঙ্গলবোধ, রাষ্ট্র পরিচালনা নীতি। এখান থেকে উত্তর কি হবে? শুদ্ধ জীবন যাপন রীতি হচ্ছে খনার বচনের জীবনবোধ, বা কি বলে মূল বক্তব্য। দৌলতজি বাহরাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? ফরিদপুর, সিলেট, কৃষ্ণনগর, চট্টগ্রাম। চট্টগ্রামের রাউজান। এবং আলাউলের জন্ম নিয়ে মতভেদ আছে, কেউ কেউ বলে ফরিদপুর, আর কেউ কেউ বলে চট্টগ্রামের জোবরা। বেশিরভাগ মতামত অনুযায়ী আলাউলের ভাষা, যেভাবে তিনি লিখছেন, ভাষার যে শব্দের যে চয়ন, যে শব্দের যে গঠন বা প্রয়োগ, সেটা চিটাগং অঞ্চলের সাথে মিলে বেশি। সেই জায়গা থেকে বলা যায় বেশিরভাগ মতামত চিটাগাংয়ের পক্ষে পড়ছে। কেউ কেউ তাকে ফরিদপুরের অধিবাসী বলেও লিখছেন কোন কোন গবেষক। ওকে, তবে দৌলতজি বাহরাম খান চিটাগাংয়ের, এটা নিয়ে কোনো মতভেদ নাই। চট্টগ্রামের রাউজানে ওনার জন্ম। এরপরে চন্দ্রাবতী কি? চন্দ্রাবতী হচ্ছে, এখান থেকে যদি বলি তাহলে চন্দ্রাবতী হচ্ছে কাব্য। দেখো, চন্দ্রাবতী একটা মানুষের নাম আছে ঠিক, যে চন্দ্রাবতী হচ্ছে ইয়ে, এটাকে কি বলে, কিশোরগঞ্জের ইয়ের তোমার দেশ বংশীদাসের মেয়ে।
তো এই চন্দ্রাবতী কাব্য, এটা কবিতার বইয়ের নাম। তো চন্দ্রাবতী কবিতার নামও আছে, কবিতার বইয়ের নামও আছে, চন্দ্রাবতী মানুষের নামও আছে। বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? বিদ্যাপতি ছিলেন মিথিলার কবি। চন্দ্রাবতী কি আবার আসছে কাব্য, 38 এর কোশ্চেন দুইবার দিয়ে দিছে না। আচ্ছা, তারপরে দৌলতজি বাহরাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? চট্টগ্রাম। তোহফা কাব্যটি কে রচনা করেন? আলাউল। এটা নীতি কথা বিষয়ক। অ্যাডভাইসার কি? ভালো মানুষ কেমনে হওয়া যাবে তার উপরে লেখা। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায় কত সালে, ভারতচন্দ্র রায় কত সালে মৃত্যুবরণ করেন? 1760। উনি মধ্যযুগের শেষ কবি, মানে এরপরে মধ্যযুগের কবি নাই, আর আধুনিক যুগ শুরু হয়ে গেছে। মঙ্গল কাব্যধারা শেষ কবি 1712 1760, এটা তার জীবনকাল। হপ্তপয়কর কার রচনা? সৈয়দ আলাউলের রচনা হপ্তপয়কর। এরপরে হচ্ছে তাম্বুল রাতুল হইল অধর পরশে, ঠোঁটের পরশে পান লাল হলো, এটাই বলছিলাম। তাম্বুল মানে পান, রাতুল মানে লাল, হইল মানে হইলো, অধর মানে ঠোঁট। তাহলে ঠোঁটের পরশে পান লাল হইছে। সাধারণ ভাষায় আমরা কি পানের পরশে ঠোঁট লাল হয়, পদ্মাবতীর ক্ষেত্রে উল্টা, তার ঠোঁটের পরশে পান লাল হয়ে গেছে। হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি হচ্ছে মহা মহোপাধ্যায়। চর্যাপদের প্রাপ্তিস্থান নেপাল। বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? ব্রজবুলি। বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? বিদ্যাপতি ছিলেন হচ্ছে মিথিলার কবি। মধ্যযুগের কবি নন কে? জয়নন্দী, বড় চণ্ডীদাস, গোবিন্দ দাস, জ্ঞানদাস। জয়নন্দীপা। কারণ জয়নন্দীপা হচ্ছে তোমার ইয়ের কবি, চর্যাপদের কবি, আর বাকিরা সবাই মধ্যযুগের কবি। রূপ লাগে আঁখি জুড়ে গুণে মন ভোর কার রচনা? জ্ঞানদাস। প্রতি অঙ্গ লাগে কান্দে প্রতি অঙ্গ মোর। পদাবলীর প্রথম কবিকে? এখানে যাদেরকে তুমি দেখতে পাচ্ছ তাদের মধ্যে পদাবলীর প্রথম কবি যদি ধরতে হয় তাহলে অবশ্যই বিদ্যাপতি, উনি শুরু করেছিলেন, তাই না? উনি পদাবলীর প্রথম কবি। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, কে বলেছেন? চণ্ডীদাস। হে ঠাকুর, বড়শি থেকে মাছ ধরলো, এই মাত্র একটা ফুট দিল, মনে পড়ে? তারপরে আসো, ব্রজবুলি বলতে কি বুঝায়? মৈথিলি ভাষাটি উপভাষা, বাংলা ও হিন্দির যোগফল, একরকম কৃত্রিম কবি ভাষা, ব্রজধামে কথিত ভাষা। এক প্রকার, একরকম কৃত্রিম কবি ভাষা, এটা হচ্ছে ব্রজবুলির অর্থ। যদিও এটা শাব্দিক অর্থ হচ্ছে তোমার ব্রজধামে কথিত ভাষা, ব্রজ এলাকার বুলি, বাট এটা তো আলাদা একটা ভাষা আছে, তাই আমরা সেটাকে উত্তর হিসেবে নিব। এই হচ্ছে কথা। তো সবাই ভালো থাইকো। আশা করি তোমাদের সাথে কোয়ালিটি টাইম পাস করতে পারছি। সবার জন্য দোয়া শুভকামনা। কথা হবে আবার পরে লেকচারে। আল্লাহ হাফেজ।